ওয়েলকাম এভরি সিঙ্গল ওয়ান অফ ইউ। সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউবের ক্লাসের মধ্যে। আজকে আমরা নতুন একটি ক্লাস নিয়ে এসেছি। আজকে ক্লাসের মধ্যে রিজনিংয়ের সেকেন্ড ক্লাস হবে, অর্থাৎ রিজনিংয়ের আমরা ক্লাস শুরু করেছিলাম। রিজনিং যে সাবজেক্টটি শুরু করে একটি ক্লাস অলরেডি হয়ে গিয়েছে। আজকের ক্লাসটি হচ্ছে সেকেন্ড ক্লাস এবং এইভাবে আমি বলেছিলাম যে 20টি বা 22টির মতো চ্যাপ্টার্স রয়েছে যেগুলি রিজনিং থেকে আমাদেরকে পড়তে হবে, প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের মধ্যে আসে। তো এই 20টি বা 22টি চ্যাপ্টার আমি চেষ্টা করব যাতে 10-12টি ক্লাসের মধ্যে কভার করার জন্য, অর্থাৎ আজকের ক্লাসের মধ্যে আমরা 3টি চ্যাপ্টার কভার করব। 3টি চ্যাপ্টার একে একে কভার করব। প্রথম ফেজের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি নিয়ে এসেছি একটি চ্যাপ্টার, চ্যাপ্টারটির নাম হচ্ছে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন 3 ধরনের হতে পারে: ওয়ার্ডস ক্লাসিফিকেশন, কখনো নাম্বার ক্লাসিফিকেশন এবং কখনো লেটার ক্লাসিফিকেশন। 3 ধরনের হতে পারে। এগুলি নিয়ে আমরা আলোচনা করব, এক্সাম্পলের সাথে বোঝার চেষ্টা করব। এগুলি বোঝার পর আমরা ফেজটি চেঞ্জ করে নেক্সট ফেজের মধ্যে নিয়ে আসবো আরেকটি চ্যাপ্টার। এর বাদে একে একে করে এইভাবে আমরা আজকের ক্লাসের মধ্যে 3টি চ্যাপ্টার কভার করব। অর্থাৎ যদি আমরা একটি ক্লাসে 3টি করে চ্যাপ্টার কভার করি তাহলে আমরা 10টি ক্লাসে টোটালি রিজনিংয়ের সিলেবাস যতটুকু রয়েছে আমরা কভার করতে পারবো। অর্থাৎ 10টি ক্লাস যদি একটি ক্লাসে 3টি করে কভার করি তাহলে আমরা 10টি ক্লাসে 30টির মতো চ্যাপ্টার কভার করে নেব। অর্থাৎ 10 দিনের মধ্যে আমাদের রিজনিং কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, স্টাডি ভালো করে চলছে এবং ক্লাসেসগুলি আপনারা ক্লিয়ার করছেন। আমি অনেকে দেখেছি, অনেক ফোন করে আমাকে জিজ্ঞাসা করেন, স্যার এগুলি আমরা ক্লিয়ার করছি। অনেক ভালো আপনারা স্টাডি করেন, ডেফিনেটলি এক্সামে কাজে আসবে। মনে করবেন কথাগুলি যখন এক্সাম দিয়ে আসবেন তখন। এবং যে বাজার আপনারা নতুন এসেছেন আপনাদেরকে বলে দিই, যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্রত্যেকটি ক্লাসকে আপনারা দেখবেন একটি ক্লাস আরেকটি ক্লাসের সাথে ইন্টার রিলেটেড লিঙ্ক সম্পর্কযুক্ত। আপনি যদি রিজনিংয়ের ক্লাস দেখছেন তাহলে রিজনিংয়ের অলরেডি একটি ক্লাস হয়ে গিয়েছে, রিজনিংয়ের ক্লাসটি দেখে নেবেন। ম্যাথসের 2টির মতো ক্লাস হয়ে গিয়েছে, ইংলিশের 2টির মতো ক্লাস হয়ে গিয়েছে এবং মোর দেন 13 ক্লাসেস হয়ে গিয়েছে এসএসটি এন্ড জেনারেল নলেজের। তো ওগুলো আমরা এক্সামের পূর্বে সিলেবাস কভার করব 10 দিন, উইদিন 10 or 15 ডেজের মধ্যে আমরা ইংলিশ অ্যান্ড রিজনিং কভার করে নেব, ম্যাথস কভার করে নেব। তখন দেখবেন শুধুমাত্র থাকবে এসএসটি অ্যান্ড রিজনিং, এসএসটি অ্যান্ড জেনারেল নলেজ। এগুলি নিয়ে আমরা কয়েকটি ক্লাস নেব, তাহলে আমাদের ক্লাস সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ক্লাসটি আমরা শুরু করি। এক্সাম্পল নিয়ে এসেছি, সাথে এক্সাম্পল দিয়ে আমরা বুঝবো, কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করব। যখন কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং চলে আসবে আমরা ভালো করে এক্সামে গিয়ে অ্যাটেন্ড করতে পারবো। আমরা ক্লাসটি শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন ক্লাসিফিকেশন আপনারা সবাই জানেন, বা ক্লাসিফিকেশন মিন্স কি? শ্রেণী বিভাগ করা। ক্লাসিফিকেশন মিন্স হচ্ছে শ্রেণী বিভাগ করা বা বিভক্ত করা, আলাদা আলাদা করা, তা হচ্ছে ক্লাসিফিকেশন। টাইপস অফ ক্লাসিফিকেশন কী কী রয়েছে? নাম্বার 1 আমি লিখেছি ওয়ার্ড ক্লাসিফিকেশন, নাম্বার 2 হচ্ছে লেটার ক্লাসিফিকেশন অ্যান্ড নাম্বার 3 হচ্ছে নাম্বার ক্লাসিফিকেশন। এই 3 ধরনের ক্লাসিফিকেশন রিজনিংয়ের মধ্যে আসে। এগুলি আমরা দেখব, 2টি করে এক্সাম্পল নিয়ে এসেছি, এগুলি দেখব। দেখেন প্রথম এক্সাম্পল দিয়েছে ওয়ার্ড ক্লাসিফিকেশনের একটি এক্সাম্পল নিয়ে আসি। অর্থাৎ 40 to 50 মিনিটসের মধ্যে চেষ্টা করবো যাতে 3টি চ্যাপ্টার কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে ক্লিয়ার করার জন্য। এভাবে আপনারা ভালো করে বুঝবেন। এক্সাম্পল 1-2টি বুঝলেই চলবে, প্রয়োজন নেই যে 10টি 11টি 12টি বা একটি ক্লাসের মধ্যে শুধু একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হোক বা এক্সাম্পল অনেক বেশি দেওয়া হোক, তা প্রয়োজন নেই। প্রয়োজন হচ্ছে যে মেইন থিমটা কী, যে এই ক্লাসিফিকেশনের মধ্যে কী কী আস্কিং করা যেতে পারে। এই যা নলেজ রয়েছে, অর্থাৎ রিজনিংয়ের মধ্যে বেশিরভাগ নলেজ আমাদের প্রি নলেজ, অর্থাৎ আমাদের যা জানা নলেজ রয়েছে এই জানা নলেজের মধ্যে রিজনিং করা হয়। অর্থাৎ আমাদের যে নলেজ রয়েছে এই নলেজকে আমরা কতটুকু উপস্থাপন করতে পারি, এই নলেজটা জানার জন্য রিজনিংয়ের টেস্ট নেওয়া হয়। অর্থাৎ রিজনিংয়ের যা চ্যাপ্টার রয়েছে প্রত্যেকটি চ্যাপ্টার আপনার আমার সবার জানা রয়েছে, সবার প্রি নলেজের উপর থেকে রিজনিংয়ে আসে। তো আমরা জাস্ট মেইন থিমটি বোঝার চেষ্টা করব, অর্থাৎ ক্লাসিফিকেশন থেকে আসলে কিভাবে কোয়েশ্চন হতে পারে। অর্থাৎ যদি এইভাবে কোয়েশ্চন আসে এক্সামের মধ্যে তখন আপনি আনসারিং কীভাবে করবেন, এই জাস্ট পন্থাটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। প্রয়োজন নেই যে কোয়ান্টিটির, আমি কোয়ালিটি আপনাদেরকে স্টাডি দিচ্ছি। অর্থাৎ কোয়ান্টিটি যদি আমি চাই তাহলে ক্লাসিফিকেশনের একটি পার্ট নিয়ে একটি ক্লাস তৈরি করতে পারবো। ক্লাসিফিকেশনের 3টি পার্ট রয়েছে, ওয়ার্ড ক্লাসিফিকেশন, লেটার ক্লাসিফিকেশন, নাম্বার ক্লাসিফিকেশন। এই 3টি পার্টের দ্বারা 3টি ক্লাস তৈরি করতে পারবো। অর্থাৎ কোয়ান্টিটি বেশি হবে, দেখা যাবে অনেকটা ক্লাসেস হয়েছে, কিন্তু প্রয়োজন নেই আমাদের কোয়ান্টিটির, আমাদের কোয়ালিটির প্রয়োজন। এই জন্য একটি ক্লাসের মধ্যে বুঝে শুনে আমরা অনেকটি চ্যাপ্টার কভার করতে পারবো। কেননা আমরা এক্সামের জন্য আপনাদেরকে প্রস্তুত করছি বা আপনাদেরকে আমি গাইড দিচ্ছি। তো আপনারা মনে করবেন যে ক্লাসগুলি হচ্ছে কোয়ালিটি। প্রত্যেকটা ক্লাস স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেকটা কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে, অনেকটা চ্যাপ্টার একসাথে ক্লিয়ার হয়ে গিয়েছে। তো কোয়ান্টিটি ম্যাটার করে না, কোয়ালিটি ম্যাটার করে। এর জন্য আপনারা বুঝবেন, আমি 1-2টি এক্সাম্পল আপনাদেরকে বুঝিয়ে দেবো এবং বলবো কীভাবে এক্সামে আসে। তো এক্সামে এইভাবে গিয়ে আসবে আর সবগুলি আমাদের
প্রি নলেজ থেকে আসবে, অ্যাটেন্ড করতে পারবেন। সব থেকে ইজি যদি কোনো মার্কস হয় তা আমি বলবো রিজনিং থেকে, অর্থাৎ রিজনিংয়ের একদম ইজি, জাস্ট মাইন্ডকে একটু স্মার্ট করতে হবে, তখন রিজনিংয়ের আনসারিং করতে পারবেন। তো আমরা দেখি প্রথম এক্সাম্পল আমি লিখেছি ওয়ার্ড ক্লাসিফিকেশন থেকে দুইটি এক্সাম্পল নিয়ে এসেছি। প্রথম এক্সাম্পল হচ্ছে চুজ দ্য অড ওয়ান। অড কি, যে চারটি অপশন আপনাকে দিয়ে দেবে, চারটি অপশনের মধ্যে থেকে বলবে যে এর মধ্যে থেকে একটি অপশন এমন রয়েছে যে অপশনটি এই বাকি তিনটির সাথে মিশে না, বাকি তিনটির সাথে মিল খায় না, তো ওই অপশনটি আপনাকে চুজ করার জন্য বলছে। অর্থাৎ চুজ দ্য অড ওয়ান। অড মিনস হচ্ছে কি, যে আলাদা, যে অপশনটা রয়েছে আলাদা, তিনটির থেকে আলাদা, অর্থাৎ যে এই চারটির মধ্যে থেকে একটি অপশন এভাবে থাকবে যে অপশনটি আলাদা হবে, এই অপশনটি চুজ করার জন্য আপনাদেরকে বলছে। যেমন সিটেটের মধ্যে এই ধরনের প্রশ্ন আসে, ক্লাসিফিকেশনের প্রশ্ন, যেমন আপনাকে দিয়ে দিল, যেমন ফিশ দিয়ে দিল, ক্রোকোডাইল দিয়ে দিল, তারপরে এইভাবে কচ্ছপ দিয়ে দিল, তারপরে ক্র দিয়ে দিল, আপনাকে বললো ক্লাসিফিকেশন করার জন্য। তো এই জায়গার মধ্যে অড কোনটি হবে, ক্র হবে। অর্থাৎ দেখা যাচ্ছে ফিশ, ক্রোকোডাইল অ্যান্ড কচ্ছপ এগুলি কী করে, জলে বসবাস করে, কিন্তু ক্র জলে বসবাস করে না, তখন ক্র হচ্ছে অড। তো হচ্ছে ক্লাসিফিকেশনের একটি প্রশ্ন। আরও সিটেটের মধ্যে প্রশ্ন আসে, যেমন আরেকটি প্রশ্ন করেছিল, যেমন মাউন্টেন, হিল এইভাবে দিয়েছিল, যেমন পন্ড দিয়েছিল, স্ট্রিম দিয়েছিল, সি দিয়েছিল। অর্থাৎ পন্ডর মধ্যে জল থাকে, পুষ্করণী আমরা বলে থাকি, তারপরে সির মধ্যে জল থাকে, স্ট্রিম মিনস হচ্ছে ঝর্ণার মধ্যে জল থাকে, আর মাউন্টেন দিয়েছিল, মাউন্টেনটা হচ্ছে অড। অর্থাৎ এই তিনটি থেকে মাউন্টেন হচ্ছে আলাদা, তিনটির সাথে সমান নয়। এগুলি হচ্ছে ক্লাসিফিকেশনের প্রশ্ন। তো আমি এই জায়গায় নিয়ে এসেছি দুইটি প্রশ্ন, আপনারা জাস্ট ক্লাসিফিকেশন কী তা বোঝানোর জন্য আমি এক্সাম্পলগুলো দিচ্ছি। আপনারা এক্সাম্পলগুলি মনে করবেন, বুঝে নিলে ক্লাসিফিকেশন থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন আপনি আনসারিং করতে পারবেন। জাস্ট থিমটি বুঝতে হবে, মেন থিম কী, বিষয়বস্তু কী। আমার কথাগুলো ভালো করে শুনবেন, তখন বুঝতে পারবেন। চুজ দ্য অড ওয়ান। এই জায়গার মধ্যে চারটি অপশন দিয়েছে, স্কোয়ার, সার্কেল, প্যারালিলোগ্রাম অ্যান্ড রেক্টেঙ্গেল। আমরা দেখি এই চারটা অপশন, আমরা দেখি চারটা ডায়াগ্রাম একে, চিত্র একে আমরা দেখি। আমরা জানি এই হচ্ছে আমাদের স্কোয়ার, স্কোয়ারের চারটি বাহু সমান হয় আমরা জানি। তারপরে রেক্টেঙ্গেল যদি আমরা দেখি, রেক্টেঙ্গেল কীভাবে হবে, একটু লং হবে, এই হচ্ছে রেক্টেঙ্গেল। যদি আমরা প্যারালিলোগ্রাম দেখি, প্যারালিলোগ্রামকে আমরা কি বলে থাকি, সামান্তরিক বলে থাকি বাংলাতে। তো প্যারালিলোগ্রাম যদি আমরা দেখি তাহলে এইভাবে হবে, একটু রেক্টেঙ্গেল থেকে, অর্থাৎ সামান্তরিক এইভাবে হয়, একটু তাড়া করে হয়। তারপরে রয়েছে যেমন সার্কেল, সার্কেলটা হচ্ছে কিভাবে, এইভাবে গোল করে হয়। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এই প্রশ্নটা কতটা ইজি হয়ে থাকে, অর্থাৎ কতটা ইজি হচ্ছে রিজনিং। এই জায়গা থেকে যদি আপনাকে বলা হয় চিত্র দিয়ে যে এই চারটির মধ্যে থেকে অড ওয়ানটি আপনাকে সিলেক্ট করতে, তো আপনি ডেফিনেটলি সিলেক্ট করবেন যে সার্কেল। সার্কেলটা অড হচ্ছে কি, ও হচ্ছে একটি বক্রচিত্র, অর্থাৎ গোল করে আঁকা হয়, আর এগুলি হচ্ছে লাইন সেগমেন্ট দিয়ে আঁকা হয়, অর্থাৎ লাইন দিয়ে আঁকা হয়। চারটি লাইন রয়েছে, চারটি লাইন রয়েছে, চারটি লাইন রয়েছে, এগুলি দেখতে পাচ্ছেন। এই তিনটি হচ্ছে সিমিলার, এটি হচ্ছে অড। তা হচ্ছে আমাদের আনসার হচ্ছে এই সার্কেলটি। অর্থাৎ আমাদের এই জায়গায় যে চুজ দ্য অড ওয়ান, তা আনসার হবে বি, অর্থাৎ সার্কেল। আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এত ইজি হচ্ছে রিজনিং, জাস্ট বুঝতে হবে। সেকেন্ড হচ্ছে আরেকটি এক্সাম্পল নিয়ে এসেছি এই ওয়ার্ড ক্লাসিফিকেশনের, সিলেক্ট দ্য অড ওয়ান। কখনো চুজ দিয়ে আসতে পারে, কোনো সিলেক্ট দিয়ে আসতে পারে। সিলেক্ট দ্য অড ওয়ান, এগুলি হচ্ছে এই দুইটি কোয়েশন আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার থেকে নিয়ে এসেছি। অর্থাৎ এসএসসি, একটি হচ্ছে সিজিএল এর কোয়েশন এবং একটি হচ্ছে এসএসসি সিএইচএসএল এর কোয়েশন, দুইটি কোয়েশন নিয়ে এসেছি। এতটা ইজি প্রশ্ন এসেছিল, আপনারা দেখতে পাচ্ছেন। আর এসএসসির এক্সামগুলি কত টাফ হয়ে থাকে, এই টাফ এক্সামের মধ্যে যদি এইভাবে কোয়েশন আসে, তাহলে এডিআর এবং অন্যান্য যে এক্সামগুলি রয়েছে এগুলোর মধ্যে কীভাবে আসবে, সবগুলি প্রশ্ন আনসারিং করতে পারবেন, একদম ইজি, জাস্ট কনসেপ্টটা মনে রাখবেন। সিলেক্ট দ্য অড ওয়ান বলছে, তো এই জায়গার মধ্যে দেখেন ইয়ার, সেঞ্চুরি, টাইম, ডিকেড। এই জায়গার মধ্যে আপনারা বলতে পারেন আনসার কী হতে পারে। ইয়ার হচ্ছে বছর, আমরা সবাই জানি। সেঞ্চুরি হচ্ছে 100 বছর, অ্যান্ড ডিকেড হচ্ছে 1 যুগ। টাইম এই জায়গার সাথে সম্পর্কযুক্ত নয়, অর্থাৎ টাইমটি হচ্ছে আলাদা, টাইমটি হচ্ছে অড ওয়ান। টাইমের সাথে ইয়ারের কোনো সম্পর্ক নেই। যদি মান্থ আসতো তাহলে আমরা বলতাম, যদি মান্থ ইয়ারের সাথে সম্পর্কযুক্ত, ডে আসতো বলতাম, কিন্তু টাইম এই হচ্ছে আলাদা একটি ম্যাটার। টাইমের সাথে কোনো কিছু ইয়ারের, ডিকেটের, সেঞ্চুরির সম্পর্ক নেই। অর্থাৎ এই চারটির অপশন থেকে টাইমটি হচ্ছে অড ওয়ান। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আমি সেকেন্ড, যে এই জায়গা থেকে আর বোঝার কোনো প্রয়োজন নেই, আমরা ওয়ার্ডস ক্লাসিফিকেশন কীভাবে হয়, কীভাবে আসতে পারে বুঝে নিয়েছেন দুইটি এক্সাম্পলের দ্বারা। এখন দেখব ক্লাসিফিকেশনের আরেকটি পার্ট হচ্ছে, আরেকটি প্রকার হচ্ছে লেটার ক্লাসিফিকেশন। লেটার ক্লাসিফিকেশন কীভাবে আসে তা আমরা দেখব। লেটার কি আমরা জানি, অ্যালফাবেট, অ্যালফাবেট ক্লাসিফিকেশন, অ্যালফাবেট দিয়ে ক্লাসিফিকেশন হতে পারে। যেমন A to Z থেকে অক্ষর দিয়ে আপনাকে ক্লাসিফিকেশন করাবে। অর্থাৎ নাম্বার 1 আমি এক্সাম্পল নিয়ে এসেছি, প্রথম এক্সাম্পল দিয়ে দিই তাহলে বুঝতে পারবেন। অর্থাৎ আমি ইন্ডাকটিভ মেথড বেশিরভাগ ইউজ করে থাকি। সিলেক্ট দ্য অড ওয়ান, এই জায়গা থেকে অড ওয়ানটি সিলেক্ট করার জন্য বলছে। এই জায়গায় দেখতে পাচ্ছেন IKJL দিচ্ছে, অর্থাৎ
আমি দেখতে পাচ্ছি প্রথমে দিয়ে দিয়েছে আই। আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করে বোঝাচ্ছি, যেহেতু অনলি 2টি করে এক্সাম্পল নিয়ে এসেছি, তো এই অপশনকে আপনাকে ভালো করে বুঝতে হবে, এই জন্য একটু এলাবোরেটলি আমরা বুঝি। আই কে জে এল, আমরা এ বি থেকে লিখে নেই। আপনাদেরকে আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে এক্সামে গিয়েই আপনারা ABCD থেকে জেড অবধি পর্যন্ত লিখে নেবেন এবং সাথে নাম্বারিং করে নেবেন, তখন রিজনিংয়ের ক্লাসে আনসারিং করতে ইজি হবে। ABCDHIJKLNPQ দেখতে পাচ্ছেন আমি ABCD থেকে জেড অবধি পর্যন্ত লিখে নিয়েছি। তো দেখেন কিভাবে আমরা আনসারিং করব, আপনি ওইভাবে সেম অ্যাপ্লাই করেন, এক্সামে গিয়ে এইভাবে করবেন। আই কে জে এল, অর্থাৎ আই যে বাদ দিয়ে কে দিয়েছে, আই কে জে এল অর্থাৎ জে এল দিয়েছে, অর্থাৎ 4টি লেটার একসাথে এসেছে, কিন্তু কি করেছে তারা একটু চেঞ্জ করে দিয়েছে। আইয়ের পরে যে বাদ দিয়ে কে দিয়েছে, অর্থাৎ আইয়ের পরে কে দিয়েছে, আই পরে কে দিয়েছে, এন্ড তারপর কি দিয়েছে, জের পর এল দিয়েছে, অর্থাৎ একটি লেটারকে পাশাপাশি না দিয়ে মধ্যে একটি স্কিপ করে নেক্সটটি দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেম জায়গায় যদি আমরা দেখি EGFH, ই পরে জি এসেছে, FH অর্থাৎ সেম, এই দুটি হচ্ছে সেম, এটি হবে কারেক্ট। তারপরে হবে কি, যেমন MNPO, MN কোন জায়গায় রয়েছে, MN দেখেন একসাথে দিয়ে দিয়েছে, PO একসাথে দিয়ে দিয়েছে, দেখা হচ্ছে আমার মনে হচ্ছে এইটি হবে আনসার, তবে আমরা ডিটি মিলিয়ে নেই। ACBD দেখতে পাচ্ছেন, ACBD অর্থাৎ আমাদের আনসার হচ্ছে সি, দেখতে পাচ্ছেন অড ওয়ান হচ্ছে সি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই এক্সাম্পলটি এলাবোরেটভাবে বুঝেছি। মেবি লাইটিংয়ের একটু ডিস্টার্ব হচ্ছে, তো আপনারা মেবি দেখা যাচ্ছে ক্লাসটি। আমরা দেখেছি লেটার ক্লাসিফিকেশনের মধ্যে এই এক্সাম্পলটি আমরা এলাবোরেট করেছি। এই জায়গায় দেখতে পাচ্ছেন যে এই তিনটির মধ্যে একটি সিমিলারিটি রয়েছে, অর্থাৎ এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন মিডিলে একটি স্কিপ করে দিয়ে দিয়েছে, আইয়ের পর কে এসেছে, এই দেখতে পাচ্ছেন IKJL দিয়েছে, তারপরে এই জায়গার মধ্যে প্রত্যেকটির মধ্যে একটি সিমিলারিটি রয়েছে, কিন্তু এই জায়গার মধ্যে সিমিলারিটি নেই, অর্থাৎ MN একসাথে দিয়ে দিয়েছে, OP একসাথে দিয়ে দিয়েছে, তো আমাদের আনসার হবে সি, অর্থাৎ MNPO, এই হচ্ছে আমাদের অড ওয়ান। তারপর নেক্সট এক্সাম্পলটি আমরা দেখি, চুজ দ্য অড ওয়ান, সেম LNJ, আমরা ওই জায়গায় দেখে নিই। আপনারা এইভাবে ABCD লিখে নেবেন এক্সামে গিয়ে, এবং এইভাবে আমি যেভাবে সলভ করছি রিজনিংগুলি আপনারা সেম তেমনিভাবে সলভ করবেন, দেখবেন রিজনিং কতটা ইজি হয়ে থাকে। তো দেখেন আমাদের দিয়েছে LNJ, অর্থাৎ L থেকে N গিয়েছে, L থেকে J দিয়েছে, অর্থাৎ Lকে মিডিলে রেখে প্রথম L থেকে শুরু করেছে, L থেকে N হয়েছে, L থেকে J হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন RTP, আর থেকে টি নিয়েছে এবং আর থেকে ব্যাক এসে পি নিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন RTP, সেম সিমিলারিটি দেখা যাচ্ছে। তারপরে দেখতে পাচ্ছেন NPK, এই জায়গা থেকে যদি আমরা দেখি, N থেকে P তো ঠিকই রয়েছে, এবং N থেকে NPK নিয়ে এসেছে, অর্থাৎ 2টি করে স্কিপ করে দিয়ে দিয়েছে, অর্থাৎ মিডিলে 2টি করে স্কিপ করে নিয়েছে, এই আমার মতে হচ্ছে এই হবে আনসার। আমরা ডি দেখে নেই, FHD হচ্ছে F থেকে H and F থেকে D, অর্থাৎ প্রত্যেকটির মধ্যে সিমিলারিটি রয়েছে, কিন্তু সির মধ্যে সিমিলারিটি নেই, অর্থাৎ NPK দেখলে আমরা যদি দেখি N থেকে P নিয়েছে একই ঠিক আছে, কিন্তু এই জায়গার মধ্যে সিমিলারিটি নয়, N থেকে K এর মধ্যে চলে এসেছে, মিডিলে LM 2টিকে স্কিপ করে দিয়েছে। অর্থাৎ এইভাবে আপনারা যখন রিজনিংয়ে সলভ করবেন এক্সামে গিয়ে, একটি রিজনিংয়ের কোয়েশনও মিস হবে না, প্রত্যেকটি রিজনিংয়ের কোয়েশন আপনারা সলভ করতে পারবেন। এবং আমরা প্রত্যেকটি ক্লাসের মধ্যে 2-3টি করে চ্যাপ্টার, মিনিমাম 3টি চ্যাপ্টার কভার করব। আজকে ক্লাসের মধ্যে 3টি চ্যাপ্টার আমরা কভার করব। নেক্সট ক্লাসের মধ্যে আমরা মিরর ইমেজ দেখব, তারপরে ব্লাড রিলেশনশিপ দেখব,
কোডিং ডিকোডিংগুলি দেখবো, ম্যাট্রিক্স দেখবো। এত ইজি চ্যাপ্টারগুলি আমার মতে সবাই পারবেন, সবার জন্য ইজি। রিজনিংটা সবার জন্য ইজি, সবাই পারবেন। যে মার্কস ক্যারি করার জন্য রিজনিংটা দেওয়া হয়েছে আমার মতে এক্সামের মধ্যে, না হয় রিজনিংটা এত ইজি সাবজেক্ট দেওয়ার প্রয়োজনই নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে সলভ করেছেন, কিন্তু আপনাকে থিম জানতে হবে যে আমি সলভ কীভাবে করতে হবে। তো আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কীভাবে সলভ করবেন। এই বিষয়বস্তুটা আপনাদের সামনে আমি উপস্থাপন করছি যে আপনারা কিভাবে সলভ করবেন এক্সামে গিয়ে, এবং কিভাবে আনসারিং করবেন, কিভাবে আপনারা সলভ করবেন, কোন পন্থা অবলম্বন করে, এই পন্থাটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি। তো আশা করি আপনারা এই এক্সাম্পলটিও বুঝেছেন। আমরা আবার এই জায়গার মধ্যে দেখার প্রয়োজন হবে, এই জন্য আমি ইরেজ করে নিচ্ছি। তারপর আমরা দেখে নিলাম লেটার ক্লাসিফিকেশন থেকে এইভাবে এক্সাম্পলে আসে এবং আমরা পারবো, দেখে নিয়েছি কিভাবে আমরা করব। এর থেকে সি আনসার এসেছে, এর থেকে সি আনসার এসেছে। এখন দেখবো নাম্বার ক্লাসিফিকেশন। এই নাম্বার ক্লাসিফিকেশন শেষ হয়ে গেলে আমাদের একটি চ্যাপ্টার ক্লিয়ার হয়ে যাবে। আপনারা দেখতে পারেন অনলাইনের মধ্যে অনেক সারা রিজনিং পড়ান, কিন্তু কি করেন, একটি চ্যাপ্টার নিয়ে পুরাটা ক্লাস ঘন্টা ক্লাস নিয়ে আলোচনা করেন, বাস তখন হার্ড ফিল হয়। স্টুডেন্টের কি করে, অনেকটা শিখতে আমি যদি এই জায়গার মধ্যে হার্ড কয়েকটি কোয়েশন নিজে থেকে তৈরি করতাম, তাহলে ডেফিনেটলি হার্ড হতো। এক্সামে তেমনভাবে হার্ড দেওয়া হয় না। এই যে আমি যে এক্সাম্পলসগুলি নিয়ে এসেছি, এগুলি প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার, এসএসসি সিজিএল, এসএসসি এমটিএস, এসএসসি সিএইচএসএল, এগুলির কোয়েশন পেপার থেকে নিয়ে এসেছি। অর্থাৎ ডাইরেক্টলি যে বোর্ডে আস্কিং করেছে ওই কোয়েশনগুলি নিয়ে এসেছি। অর্থাৎ বোর্ডে এইভাবে কোয়েশন করে, আপনাকে এত হার্ড করে না। আর অনলাইনে যারা টিচিং করেন, অনেক কী করেন, প্রফেশনাল রয়েছেন যে আমার কোয়ান্টিটি লাগবে, ছাত্রদেরকে আমি ভালো করে উপস্থাপন করার প্রয়োজন নেই, আমার জাস্ট কোয়ান্টিটির প্রয়োজন। তখন ওনারা কী করেন, একটি চ্যাপ্টারের উপরে অনেকটা ভিডিও তৈরি করেন। তখন ছাত্ররা দেখতে বোর ফিল হয় এবং তাদের মাথার মধ্যে আসে না কী করবো, এতটা হার্ড হয়ে থাকে রিজনিং। তখন অনেকে বলে রিজনিং হচ্ছে হার্ড। রিজনিং অ্যাকচুয়াল হচ্ছে ইজি, আপনাকে মেইন থিম অনুযায়ী পড়তে হবে। দেখেন আমি দুইটি এক্সাম্পল করে আমি প্রত্যেকটি ক্লাসকে আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা বলেন তো ইজি কিনা হার্ড, আপনারা নিজে থেকে ফিল করেন বহুতটা ইজি রয়েছে। যখন আপনি বেশি একটি বিষয়বস্তুকে ইজি না শিখে হার্ড করে শিখবেন, ডেফিনেটলি হার্ড লাগবে। যখন বিষয়বস্তুকে আপনি উপস্থাপন এইভাবে করা হবে যে আপনার সামনে ইজি করে তুলে ধরা হবে, হার্ড বস্তুটা ইজি হয়ে যাবে। তো এইভাবে আপনাদেরকে শিখতে হবে। তো আমরা দেখি নাম্বার ক্লাসিফিকেশন। নাম্বার ক্লাসিফিকেশনের মধ্যে আমরা দেখব দুইটি এক্সাম্পল নিয়ে এসেছি। নাম্বার 1 এক্সাম্পল হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, চুজ দ্য অড ওয়ান। প্রত্যেকটিকে এইভাবে কোয়েশন আসবে, অড যুক্ত প্রশ্ন যেগুলি হবে তা হবে ক্লাসিফিকেশন থেকে। এই জায়গায় দিয়ে দিয়েছে 27, 35, 18, 9। দেখেন এই জায়গায় নাম্বার ক্লাসিফিকেশন মিনস হচ্ছে কি, নাম্বার দিয়ে আপনাকে ক্লাসিফিকেশন শেখাবে, অর্থাৎ নাম্বার দিয়ে ক্লাসিফিকেশন করতে হবে। নাম্বার দিয়ে ক্লাসিফিকেশন কিভাবে আমরা করব দেখি, বোঝার চেষ্টা করি। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার থেকে এক্সাম্পল নিয়ে এসেছি। দেখেন এই জায়গায় লিখেছি 20, 27, তারপর হচ্ছে 35, 18 and 9। তো আপনারা যদি এই জায়গায় দেখেন অড ওয়ান, কোন আনসারটি হচ্ছে অড ওয়ান, আমি দেখেই বলে দিতে পারবো যে এই হচ্ছে অড ওয়ান। অর্থাৎ এই হচ্ছে তিনটি থেকে ডিফারেন্স। আপনারা দেখতে পাচ্ছেন, অনেকে মনে করতে পারেন যে স্যার তো আপনি তো জানেন এই জন্য বলছেন না, আপনারাও বলতে পারবেন। ফার্স্ট অফ অল থিমকে বুঝতে হবে, তখন আপনি ডেফিনেটলি বলতে পারবেন, কোনো সলভ করার প্রয়োজন হবে না, দেখেই বলবেন এই হচ্ছে অড ওয়ান, এই হচ্ছে ডিফারেন্স লাগে। অর্থাৎ আমরা যদি 9-এর দিকে তাকাই, 9-এর ডাবল হচ্ছে 18 এবং 9-এর ট্রিপল হচ্ছে 27। এই 35-এর মধ্যে 9 যাবে না, তো না, এই 35টি হবে আনসার আমাদের, এই 35টি হবে অড ওয়ান। অর্থাৎ দেখতে পাচ্ছেন এত ইজি প্রশ্ন যে এই 9 দিয়ে 18 and 27 কী হয়, ডিভাইড যায়, কিন্তু 35কে 9 দিয়ে ডিভাইড যায় না, অর্থাৎ এই 35টি অড ওয়ান রয়েছে। তো আপনারা এই আনসারটি বুঝেছেন যে নাম্বার ক্লাসিফিকেশন থেকে কীভাবে প্রশ্ন হতে পারে, আপনারা কীভাবে আনসারিং করবেন। এরপরে আমরা দেখব আরেকটি এক্সাম্পল নিয়ে এসেছি। আরেকটি এক্সাম্পলের মধ্যে একটু টাফ একটু প্রশ্ন একটি নিয়ে এসেছি। যেমন 16 দিয়ে দিয়েছে কি 28 দিয়েছে, 28, ইয়েস 16 to 8 হবে 32 দিয়ে দিয়েছে 84, তারপরে AB, তারপরে দিয়েছে 1252, তারপরে দিয়েছে 4977। এত ইজি আমি এখনও আনসার পেয়ে গিয়েছি, এখনও আমি লেখার সময়ই আনসার পেয়ে গিয়েছি। আনসার কী হতে পারে আপনারা দেখেন। নাম্বার ক্লাসিফিকেশনের একটি এক্সাম্পল, এই এক্সাম্পলটি ABCD, অর্থাৎ এই হচ্ছে এ হচ্ছে বি, এ হচ্ছে সি, এ হচ্ছে
ডি। আপনাকে বলতে হবে এই চারটির মধ্যে থেকে কোনটি অড ওয়ান রয়েছে, কোনটি ডিফারেন্স রয়েছে। তো আপনারা বলেন তো কোনটি ডিফারেন্স। আমি যদি বলি দেন এই জায়গায় 16, 28, আপনারা কী করবেন 28 থেকে 16 মাইনাস করবেন বা প্লাস করবেন। ক্লাসিফিকেশনের মধ্যে মাইনাস প্লাসের কোনো প্রয়োজন নেই। ক্লাসিফিকেশনের মধ্যে আপনাকে জাস্ট নাম্বারকে বুঝতে হবে যে আমি কিভাবে নাম্বারকে উপস্থাপন করব। কি করবেন দেখেন 16 রয়েছে, 28 রয়েছে, আমরা দেখতে পাচ্ছেন 2 and 8কে যদি আমরা কি করি মাল্টিপ্লিকেশন করি 2 8 jar 16। আপনারা বুঝতে পেরেছেন কীভাবে প্রশ্নটি হয়েছে। 2 8 jar 16 হয়। আমি কেন বললাম 2 8কে মাল্টিপ্লিকেশন করে 16 হয়, আমি এই তিনটি অপশন দেখে আপনাকে বললাম। অর্থাৎ যখনই আপনি এই অপশনগুলি দেখবেন তখন আমার মাইন্ডে আসতে হবে যে এই প্রশ্নটির আনসারিং এইভাবে করতে হবে। অর্থাৎ প্রত্যেকটির মধ্যে দেখতে পাচ্ছেন 3 5 35 4 8 4 8 কি 35 নাকি 32, সরি এই 32 হবে 32, দেখতে পাচ্ছেন আপনি 4 8 jar 32। এই জায়গায় 52 রয়েছে, আমরা দেখি হতে আনসার হতে পারে। তারপরে দেখি 7 7 jar 49। তো আমরা দেখেই বলতে পারবো যে কোনটি হচ্ছে অড ওয়ান। দেখেন 2 8 jar 16, 4 8 jar হচ্ছে 32, 7 7 jar 49। এই জায়গার মধ্যে কিন্তু মিলছে না। 5 2 jar 12 লেখা হয়েছে, যদি এই জায়গায় 10 হতো তাহলে মিলতো। অর্থাৎ আমাদের আনসার হচ্ছে এই সিটি হচ্ছে আমাদের আনসার, এই সিটি হচ্ছে আমাদের আনসার। অর্থাৎ আমাদের একটি চ্যাপ্টার অনলি 15 to 20 মিনিটসের মধ্যে একটি চ্যাপ্টার সঙ্গে অনেকটা আলোচনা, এক্সট্রা কথা, এক্সপ্লেনেশনের সাথে এক্সাম্পল দুটি করে এক্সাম্পল দিয়ে টোটালি 20 মিনিটসের মধ্যে একটি চ্যাপ্টার আমরা ক্লিয়ার করে নিয়েছি। অর্থাৎ ক্লাসিফিকেশনের চ্যাপ্টার রিজনিংয়ের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গিয়েছে আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে। আপনারা যদি দেখেন ডেফিনেটলি ক্লাসিফিকেশনের চ্যাপ্টারের মধ্যে আর কোনো ডাউট হবে না। এই 3 ধরনের ক্লাসিফিকেশন হয়ে থাকে ওয়ার্ড ক্লাসিফিকেশন, নাম্বার ক্লাসিফিকেশন অ্যান্ড লেটার ক্লাসিফিকেশন। তো আশা করি ক্লাসিফিকেশনের চ্যাপ্টার আমাদের শেষ হয়ে গিয়েছে। এখন আমরা আরেকটি নেক্সট চ্যাপ্টার নিয়ে আসবো। এইভাবে আজকে ক্লাসের মধ্যে টোটালি 3টি চ্যাপ্টার কভার করব, যাতে আমাদের কোয়ালিটি স্টাডি হয়, কোয়ান্টিটি না। যাতে আমরা 10টি 12টি ক্লাস করে সম্পূর্ণ রিজনিংয়ের সাবজেক্টটি আমরা যাতে ক্লিয়ার করতে পারি, প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রয়োজন। তো আমি আপনাদের কাছ থেকে কিছু সময় নিচ্ছি। এই ফেজটি ইরেজ করে আমি নেক্সট ফেজটি নিয়ে এসেছি। নেক্সট চ্যাপ্টার আলোচনা করব, তারপরে আরেকটি ফেজের মধ্যে আরেকটি চ্যাপ্টার আলোচনা করব। আপনাদের সম্মুখে আরেকটি চ্যাপ্টার নিয়ে আসলাম। চ্যাপ্টারটি হচ্ছে নাম্বার সিরিজ। অর্থাৎ আমরা প্রথম ফেজের মধ্যে একটি চ্যাপ্টার ক্লিয়ার করেছি, ক্লাসিফিকেশন চ্যাপ্টার, রিজনিংয়ের ক্লাসিফিকেশন একটি চ্যাপ্টার রয়েছে, চ্যাপ্টারটি ক্লিয়ার করেছি। এবং আরেকটি চ্যাপ্টার রয়েছে নাম্বার সিরিজ বলে, নাম্বার সিরিজ চ্যাপ্টারটি নিয়ে এসেছি। নাম্বার সিরিজ অলরেডি এই চ্যাপ্টারটি আলোচনা করা হয়ে গিয়েছে ম্যাথসের ক্লাসের মধ্যে, ম্যাথসের যে সেকেন্ড ক্লাস হয়েছে। অর্থাৎ এই নাম্বার সিরিজ থেকে আমি ম্যাথসের ক্লাসের মধ্যে বলেছিলাম যে নাম্বার সিরিজ ক্লাসটি যেমন ম্যাথসের জন্য ইম্পর্টেন্ট তেমন রিজনিংয়ের জন্য ইম্পর্টেন্ট। অর্থাৎ এই ম্যাথসের নাম্বার সিরিজের ক্লাসটি বা এই চ্যাপ্টারটি অলরেডি ক্লিয়ার করা হয়ে গিয়েছে ম্যাথসের সেকেন্ড ক্লাসের মধ্যে। কিন্তু সেই জায়গার মধ্যে আমি 9টি ফর্মুলা ইউজ করেছিলাম, 9টি সূত্র, 9টি সিরিজ, অর্থাৎ 9টি প্রকার দেখিয়েছিলাম। এবং এই 9টিকে বাদ দিয়ে আরও আমি 9টি সিরিজ নিয়ে এসেছি, আরও 9টি আমি ফর্মুলা নিয়ে এসেছি যে এইরকম আসতে পারে নাম্বার সিরিজ এক্সামের মধ্যে রিজনিংয়ের। তো আপনি যদি রিজনিংয়ের ক্লাসগুলি ওয়াচ করছেন তাহলে প্রথমে গিয়ে আপনি ম্যাথসের সেকেন্ড ক্লাস নাম্বার সিরিজ বলে একটি ক্লাস রয়েছে, এই নাম্বার সিরিজ ক্লাসটি দেখে নেবেন। সেই জায়গায় আমি 9টি ফর্মুলা আলোচনা করেছি এবং এই 9টিকে বাদ দিয়ে এই ক্লাসের মধ্যে বাকি সবগুলি আলোচনা করব। কেননা যেগুলি আলোচনা করা হয়ে গিয়েছে অলরেডি, এগুলি আলোচনা করে আর সময়টা ওয়েস্ট করার প্রয়োজন নেই। আমাদের কোয়ান্টিটির প্রয়োজন নেই, আমাদের কোয়ালিটির প্রয়োজন। এই জন্য আমরা কি করব, আজকে এই 9টি ফর্মুলা, এই 9টি সিরিজ বাদ দিয়ে এই নাম্বার সিরিজের বাকি যে নাম্বার সিরিজ রয়েছে এগুলি আমরা দেখব আজকে আমাদের এই ক্লাসের মধ্যে। এই চ্যাপ্টারটি কভার করব। অর্থাৎ আমাদের একটি চ্যাপ্টার অলরেডি কভার হয়ে গিয়েছে, এই হচ্ছে আমাদের সেকেন্ড চ্যাপ্টার। অ্যান্ড আরেকটি চ্যাপ্টার এই ক্লাসে আমরা আরেকটি ফেজ নিয়ে আসবো এবং আরেকটি চ্যাপ্টার কভার করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বার সিরিজের প্রথম যে ফর্মুলাগুলো হয় তা হয় প্রাইম নাম্বার সিরিজ, এডিশন সিরিজ, ডিভিশন সিরিজ, মাল্টিপ্লিকেশন সিরিজ, সাবস্ট্রাকশন সিরিজ, ডিফারেন্স সিরিজ, n স্কোয়ার সিরিজ, n স্কোয়ার প্লাস 1 সিরিজ অ্যান্ড n স্কোয়ার মাইনাস 1 সিরিজ। আজকে আমি নিয়ে এসেছি n স্কোয়ার প্লাস n সিরিজ। অর্থাৎ এই যে সিরিজগুলি বলেছি এই সিরিজগুলি ম্যাথসের সেকেন্ড ক্লাসে নাম্বার সিরিজের মধ্যে ক্লিয়ার হয়ে গিয়েছে। অর্থাৎ এই নাম্বার সিরিজ ক্লাস ম্যাথসেও কাজে আসবে এবং অলরেডি রিজনিংও কাজে আসবে, আপনারা গিয়ে দেখতে পারেন। ম্যাথসের প্লেলিস্টে রয়েছে, প্লেলিস্টে আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখতে পারেন। তো নাম্বার সিরিজের আমি এই জায়গা থেকে শুরু করি, যেহেতু বাকি যে 9টি সিরিজ রয়েছে আমি এগুলি আলোচনা করে নিয়েছি। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছেন n স্কোয়ার প্লাস 1 সিরিজ। অর্থাৎ
আপনাকে এক্সামে এইভাবে দেবে না, ভালো করে বুঝেন, আমার কথাগুলো শুনেন, তখন গিয়ে এক্সামে গিয়ে আপনি কনফিডেন্টলি এক্সাম দিতে পারবেন। এবং আমার ক্লাসগুলি যদি দেখে মিসকনসেপ্ট করেন তখন বলবেন স্যার তো বলেছিলেন এইভাবে আসবে, আমরা পাইনি, এক্সাম হয়নি, রেজাল্ট হয়নি। প্রথমে বুঝবেন আমি কি বলতে যাচ্ছি আপনাদেরকে। অর্থাৎ এই যে n²+1 এই সিরিজটি আমি নিজে তৈরি করেছি, অর্থাৎ আমি এক্সাম্পল দেখে যে এই ধরনের এক্সাম্পল আসে নাম্বার থেকে, তখন আমি তৈরি করেছি কি যে এই এক্সাম্পলের মধ্যে n²+1 সিরিজ হবে। অর্থাৎ যে বস্তুকে স্কোয়ার করবে ওই বস্তুকে আবার প্লাস করে নাম্বার সিরিজ তৈরি করবে। এইভাবে প্রিভিয়াস ক্লাসের মধ্যে 9টি আমি এই ফর্মুলা দিয়েছিলাম, তৈরি করে এই ফর্মুলা দেখে নেবেন। এবং এই জায়গার মধ্যে 7-8টি আমরা ফর্মুলা আলোচনা করব, তখন আমাদের রিজনিংয়ের নাম্বার সিরিজও ক্লিয়ার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন n²+1 কি, n² মিনস হচ্ছে যে কোনো একটি নাম্বার হতে পারে। n² মিনস হচ্ছে একটি ন্যাচারাল নাম্বার, যে কোনো একটি ন্যাচারাল নাম্বার n। তো n²+1 হবে, অর্থাৎ যে নাম্বারটি স্কোয়ার করবে ওই নাম্বারটি আবার প্লাস করবে। আমরা একটি এক্সাম্পল দেখি, প্রত্যেকটি একটি করে এক্সাম্পল নিয়ে এসেছি। অর্থাৎ ফার্স্ট আমি দেখব n²+1, তারপরে n²-1, তারপরে দেখব n³ হবে, তারপর হবে n²+1, n²-1, n³-1, n³+n, n³-n, এগুলি আমরা দেখব। তো আমাদের নাম্বার সিরিজ ক্লিয়ার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এগুলি আবার ম্যাথসের ক্লাসেও কাজে আসবে, মনে রাখবেন। n²+1 আমি এক্সাম্পল দেখি কি দিয়েছে, অর্থাৎ মিসিং টার্ম আমাকে ফাইন্ড আউট করার জন্য দিয়েছে। আমি প্রত্যেক জায়গায় জাস্ট এক জায়গায় লিখে নিয়েছি মিসিং টার্ম, ফাইন্ড আউট মিসিং টার্ম। অর্থাৎ প্রত্যেক এইভাবে আপনাদেরকে এক্সাম্পল দেবে, যেমন আমি এই জায়গায় একটি এক্সাম্পল রেখেছি, এই জায়গায় একটি এক্সাম্পল রেখেছি, এই জায়গায় কয়েকটি এক্সাম্পল, প্রত্যেকটি টার্মের সাথে সিরিজের সাথে একটি এক্সাম্পল করে নিয়ে এসেছি যাতে আপনারা বুঝতে পারেন। এবং এগুলি হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপারের এক্সাম্পল। তো দেখতে পাচ্ছেন 12, 20, 30, 42 এন্ড এই জায়গায় কোয়েশ্চন মার্ক দিয়েছে যে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে এই জায়গার মধ্যে মিসিং টার্মটা কী রয়েছে। তো এইগুলি হচ্ছে নাম্বার সিরিজের একটি এক্সাম্পল। তো নাম্বার সিরিজ কোন ধরনের নাম্বার সিরিজ হবে, এই নাম্বার সিরিজটি হবে n²+1। আমি এই এক্সাম্পলটি দেখে বা এই ধরনের এক্সাম্পল দেখে আমি সিরিজটি আপনাদেরকে বলে দিচ্ছি, কিন্তু এক্সামে এইভাবে আপনাদেরকে মেনশন করা থাকবে না, ডাইরেক্টলি আপনাদেরকে এইভাবে এক্সাম্পল দেবে। তখন এক্সাম্পল দেখে আপনার মাইন্ডে আসতে হবে যে স্যার বলেছিলেন এইভাবে যদি আসে তাহলে আমরা ওই ফর্মুলায় গিয়ে করলে আমাদের ইজিলি মিসিং টার্মটি ফাইন্ড আউট করতে পারব। দেখেন আমরা কি করি। 12 হচ্ছে n²+1 কি করলে, n² যদি আমরা দেখি কিভাবে আপনারা করবেন আমি আপনাদেরকে একদম টোটালি বলে দিচ্ছি। 1² কি হবে 1, 2² কি হয় 4 হয়, 3² কি হয় 9 হয়, এবং 4² কি হয় 16 হয়ে যায়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছেন আমার প্রথম নাম্বারটি আমাদেরকে বুঝতে হবে। যদি প্রথম নাম্বারটি বুঝে নেই তাহলে আমরা পুরো সিরিজটি বুঝতে পারবো। প্রথম নাম্বার যখন এক্সাম্পল আপনাকে দেবে এইভাবে দেবে না, বারবার বলছি আপনাকে জাস্ট এক্সাম্পলটি দেবে। এক্সাম্পল দেওয়ার পর আপনি প্রথম যে নাম্বারটি তা নেবেন, নিয়ে আপনার দেখবেন যে তা কি হতে পারে। তো 12, 20, 30, 42 এইভাবে দেওয়া হচ্ছে। তো দেখেন 12 আমি যদি দেখি তো এই জায়গায় যদি হয় তাহলে বড় হয়ে যাবে, অর্থাৎ এই জায়গায় হবে। তো আমাদের 3² + 3 করা হয়েছে, অর্থাৎ 3² ইকুয়াল টু কী হয় 9। আর আমরা যদি 3² আবার 3কে প্লাস করি অর্থাৎ n²+1 দেখতে পাচ্ছেন, অর্থাৎ 9-এর সাথে যদি আমরা 3 প্লাস করি তা আমাদের হয়ে যাবে 12। তো আমরা পেয়ে গেলাম তা হচ্ছে 3²। তো এই জায়গায় দেখেন 4² হবে, 4² 16, 16-এর সাথে 4 প্লাস করলে 20 হয়ে যায়। 5² হবে 25, 5 প্লাস করলে 30 হয়ে যায়। 6² হচ্ছে 36, 6 প্লাস করলে 42 হয়ে যায়। তারপরে হচ্ছে 7² হচ্ছে 49, 49-এর সাথে যদি আমরা 7 প্লাস করি তাহলে 56 হয়ে যাবে। অর্থাৎ আমাদের এই জায়গার আনসারটি হবে 56। দেখতে পাচ্ছেন কত ইজি, জাস্ট আপনাকে পন্থাটি জানতে হবে, তখন ইজিলি আপনারা সলভ করতে পারবেন। তো নেক্সট আমরা দেখি কি n²-1 দেখতে পাচ্ছেন n²-1 আমি দিয়ে দিয়েছি, দেখেন 42 একদম ইজি। 42 দেখেই বলতে পারেন n²-1 হবে কিভাবে। 42 7 7 যার হচ্ছে 49, 49 থেকে একটু জল পান করে নেই। দেখতে পাচ্ছেন 42 এবং -1 যদি আমরা ধরি তো 7 7 যার কি হয় 7 7 যার হচ্ছে 49 থেকে যদি আমরা -7 করি তা হয়ে যাবে 42। অর্থাৎ আমরা পেয়ে গেলাম যে এই জায়গার মধ্যে 7কে স্কোয়ার করে 7কে মাইনাস করা হয়েছে, অর্থাৎ 7² 7 মাইনাস 6² 6 মাইনাস এই জায়গা হবে 5² 5 মাইনাস 5² কি হবে 5² মান হবে কি 25, আর 5 মাইনাস করলে কি হবে যাবে 20। অর্থাৎ আমাদের এই আনসারটি হবে 20, আমরা পেয়ে গেলাম। তারপরে দেখতে পাচ্ছেন কিউবের সিরিজটা তো একদম দেখলেই বুঝতে পারবেন। 1 এর কিউব হচ্ছে 1, 2 এর কিউব হচ্ছে 8,
3 কিউব হচ্ছে 27, তো এই জায়গায় হবে 4 এর কিউব। 4 এর কিউব কি 64। আপনাদেরকে আমি বলে দিই, আপনারা রিজনিংয়ের মধ্যে মাস্টার হয়ে যাবেন। আপনারা 1 থেকে 30 অবধি পর্যন্ত স্কোয়ার মুখস্থ করবেন এবং 1 থেকে 30 অবধি পর্যন্ত কিউবগুলি মুখস্থ করবেন। তখন এই নাম্বার সিরিজগুলি কিছু না, একদম চোখের সামনে পানির মতো হয়ে যাবে, আপনারা করতে পারবেন। 64 হয়ে গেল, আমাদের আনসার পেয়ে গেলাম। এই জায়গায় দেখতে পাচ্ছেন এই সবগুলি হচ্ছে নাম্বার সিরিজ। আমি জাস্ট এক্সাম্পল দিয়েছি, অনেকটা এক্সাম্পলের সাথে আমি কিছু হিন্টস নিয়ে এসেছি। এই যে যেগুলি লিখেছি n² - 1, n কিউব, n² + 1, n কিউব +1, এগুলি হচ্ছে হিন্টস। আমি হিন্টস দিচ্ছি যে এইভাবে এক্সামে আসবে এবং এইভাবে আপনারা সলভ করবেন। এইভাবে যদি আসে এইভাবে সলভ করবেন, তো আপনাদের মাইন্ডে প্রত্যেকটি ফর্মুলা নিয়মগুলি মনে থাকবে। এগুলো ফর্মুলা আপনারা বলতে পারেন, এগুলি মনে থাকবে, তখন আপনারা আনসারিং করতে পারবেন ইজিলি। তো n³ + 1 অর্থাৎ কিউব করে একটি সংখ্যাকে, একটি ন্যাচারাল নাম্বারকে কিউব করে +1 করবে। তো দেখি আমরা n³ + 1 1 2 6 1 2 6 বললে আমরা কিউব জানি। 5 এর কিউব হচ্ছে 1 2 5, 5 এর কিউব হচ্ছে 1 2 5, কিউবগুলি মুখস্থ করে নেবেন। 5 এর কিউব হচ্ছে 1 2 5, অর্থাৎ 5 × 5 × 5, অর্থাৎ কিউব বললে আমরা জানি 3 টাইমস ইন্টু করা হয়। তো 5 5 = 25, আর 25 × 5 হচ্ছে 1 2 5। 1 2 5 এর সাথে কি করেছে 1 প্লাস করে হয়েছে 1 2 6। তো 1 2 6 যদি 5 এর কিউব হয় তাহলে 6 এর কিউব হবে, 7 এর কিউব হবে, 8 এর কিউব হবে। তো 8 এর কিউব কি হবে আমরা জানি, 8 এর কিউব কি হয় 8 8 * 64। 64 এর সাথে যদি আমরা 8 ইন্টু করি কি হয় 32 32 2 হবে, 3 হাতে হবে, 6 8 কি হবে 48 হবে, 48 আর 3 কি হবে 51 হবে, অর্থাৎ 512 হবে। 512 হবে নাকি 4 8 32, 32 বসবে, 3 রয়েছে হাতের, অ্যান্ড 6 8 আর 48 48 অ্যান্ড 3 হয়ে যায় 51, অর্থাৎ আমাদের 512 হবে। এই জায়গার মধ্যে আনসারটি হবে 512, অর্থাৎ এই জায়গায় আনসারটি হবে 512। একদম ইজি। আপনারা বলতে পারেন যে স্যার অনেক ইজি, সত্যি রিজনিংগুলি খুব বেশি ইজি, আপনারা প্র্যাকটিস করবেন। তারপরে দেখতে পাচ্ছেন n³ - 1, n³ - 1 সিরিজ কি, যে n কিউব করে -1 করবে। 0 দেখেই আপনারা বলতে পারবেন যে 1 এর কিউব -1 করেছে। 1 এর কিউব কি হয় 1 হয়, 1 থেকে 1 মাইনাস করলে কি হবে 1 থেকে মাইনাস করলে 0 হবে, অর্থাৎ 1 এর কিউব। তারপরে বলতে পারেন 2 এর কিউব, 2 এর কিউব 8, 8 থেকে 1 মাইনাস করলে 7। তারপরে আমরা জানি 3 এর কিউব হচ্ছে 27, 27 থেকে 1 মাইনাস করে 26। তারপরে 4 এর কিউব 64, 1 মাইনাস করে 63 হয়েছে। 5 এর কিউব 125, 1 মাইনাস করে 124 হয়েছে। তারপরে 6 এর কিউব হচ্ছে 216, 1 মাইনাস করে 215 হয়েছে। তারপরে আমরা 7 এর কিউব আউট করব। 7 এর কিউব আমরা এই জায়গায় দেখেছি, 7 এর কোড হচ্ছে 344, তো আমাদের আনসার হবে 343 হবে আমাদের 7 এর কিউব। আমরা দেখে নিই এই জায়গায় অঙ্ক করে, 7 7 * 49, 49 এর সাথে আমরা 7কে ইন্টু করব, আবার 7 9 * 63 হয়ে যাবে 3, অ্যান্ড হাতে থাকবে 6, অ্যান্ড 4 7 * 28, অ্যান্ড 6 30, 28 নাকি 30, yes 34, 28 আর 6 34 হয়, অর্থাৎ আমাদের আনসার হয়ে গেল 343। দেখতে পাচ্ছেন আমি কত কুইকলি দ্রুত আকারে সলভ করতে পারছি। আপনারা এইভাবে সলভ করতে পারবেন 1 মিনিটের মধ্যে কি 30 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবেন। যেভাবে আমি আপনাদেরকে পন্থা বলে দিচ্ছি, আপনারা যদি স্টাডি করেন, প্র্যাকটিস করেন, এগুলি কিছু না, একদম ইজি ম্যাটার। তারপর হচ্ছে নেক্সট আমরা দেখব n³ + 1, অর্থাৎ একটি সংখ্যাকে কিউব করে আবার ওই যে সংখ্যাকে কিউব করা হয়েছে ওই সংখ্যাকে প্লাস করবে। যেমন কি 2 আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 কিউব হচ্ছে 1, আর যেহেতু n প্লাস করবে অর্থাৎ 1 প্লাস করবে 2 হবে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন 2 কিউব হচ্ছে 2 এর কিউব হচ্ছে 8, 8 এর সাথে 2 প্লাস করেছে 10 হয়েছে। 5 এর কিউব হচ্ছে 3 এর কিউব হচ্ছে 27, 3 এর কিউবের সাথে 3 প্লাস করেছে হয়ে গিয়েছে 30। এই জায়গায় হবে 4 এর কিউব, 4 এর কিউব কি হয় 64, 64 এর সাথে 4 প্লাস করলে কি হবে আনসার হবে 68। একদম কোনো অঙ্কের প্রয়োজনই নেই, এভাবে মুখে মুখে আপনারা করতে পারবেন, 68 এই জায়গায় আনসার হবে। তারপরে দেখতে পাচ্ছেন n³ - 1 সিরিজ, n³ - 1 এর মধ্যে কি একটি সংখ্যাকে কিউব করবে, এরপরে ওই যে সংখ্যাটি কিউব করেছে ওই সংখ্যাকে মাইনাস করবে। তো 0 দেখতে পাচ্ছেন, অর্থাৎ সেম n 1কে কিউব করে 1কে মাইনাস করেছে 0 হয়েছে। তারপরে 2কে কিউব করে 2 মাইনাস করেছে 6 হয়েছে। 3কে কিউব করে 3 মাইনাস করেছে 24 হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন 4কে কিউব করে 4 মাইনাস করেছে, 5কে কিউব করে 5 মাইনাস করেছে, 6কে কিউব করে কিউব মাইনাস করবেন।
আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের সম্মুখে আরেকটি ফেজ নিয়ে আসলাম, অর্থাৎ ফেজ নয়, একটি সম্পূর্ণ চ্যাপ্টার নিয়ে আসলাম। প্রথমে আমরা ক্লাসিফিকেশন চ্যাপ্টার ক্লিয়ার করেছি, তারপরে নাম্বার সিরিজ চ্যাপ্টারটি ক্লিয়ার করেছি। এখন এই ক্লাসের মধ্যে আমরা ক্লিয়ার করব এই একটি চ্যাপ্টার লেটার সিরিজ বলে একটি চ্যাপ্টার রয়েছে, এই চ্যাপ্টারটি আমরা ক্লিয়ার করব। লেটার সিরিজের 3টি পার্ট রয়েছে। নাম্বার 1 হচ্ছে অ্যালফাবেট সিরিজ, নাম্বার 2 হচ্ছে কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ, এন্ড নাম্বার 3 হচ্ছে মিক্স সিরিজ। এই 3টি সিরিজ আমরা দেখব। এবং সাথে আমি প্রথমে লিখে নিয়েছি যাতে সময়টা ওয়েস্ট না হয়, আমাদের কোয়ালিটি প্রয়োজন। আমি বারবার বলছি আমাদের কোয়ালিটি প্রয়োজন, কোয়ান্টিটি নয়। একটি ক্লাসের মধ্যে কটি চ্যাপ্টার কভার করা যায় তা আমি চেষ্টা করব না যে একটি ক্লাস কতটা লং করা যায়, অতটা একটি চ্যাপ্টার দিয়ে কয়েকটা ক্লাস তৈরি করা যায়। আমার ইচ্ছা হচ্ছে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি। এই জন্য ভালো করে বুঝবেন। আমি এই জায়গায় লিখে নিয়েছি এ থেকে জেড অবধি পর্যন্ত, এবং 1 2 3 4 থেকে 26টি লেটারের সাথে সাথে এমন নাম্বারিং করে নিয়েছি। আপনারা এক্সামে গিয়েই প্রথমে এই কাজটি করবেন, মনে রাখবেন ভালো করে। এই কাজটি করলে আপনার নাম্বার 1 অ্যানালজিতে কাজে আসবে, নাম্বার সিরিজে কাজে আসবে, লেটার সিরিজে কাজে আসবে, ইনভার্স সিরিজে কাজে আসবে, তারপরে আপনার ডিকোডিং কাজে আসবে। অনেকটা পুরোটা রিজনিং ক্লাসের মধ্যে এইভাবে কাজে আসবে। আপনারা এইভাবে পেপারের সাইটে অথবা টেবিলে গিয়ে লিখে নেবেন। ডেস্কে আপনার এক্সাম হবে, ডেস্কে লিখতে পারেন। প্রথমে চলে যাবেন, গিয়ে ডেস্কে লিখে নেবেন, তখন এক্সাম যখন হবে ডেস্কে দেখে আপনি আনসারিং করতে পারবেন। এগুলি কোনো নকল না, এগুলি হচ্ছে জাস্ট আপনি আইডিয়া নেবেন। এবং মনে রাখবেন এগুলি মুখস্থ করে আপনার কখনো কনফিউজ ক্রিয়েট হতে পারে, এই জন্য আপনারা এইভাবে গিয়ে এক্সামে উপস্থাপন করবেন, এক্সামে বুঝে শুনে করবেন। তো আমরা এখন একটি চ্যাপ্টার কভার করব। চ্যাপ্টারটির নাম হচ্ছে লেটার সিরিজ। লেটার দিয়ে এক্সামে আসে। রিজনিংয়ের একটি চ্যাপ্টার রয়েছে। এই চ্যাপ্টারটি আমরা প্রত্যেকটি 3টি পার্ট রয়েছে। নাম্বার 1 হচ্ছে অ্যালফাবেট সিরিজ হবে, নাম্বার 2 কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ হবে, নাম্বার 3 হচ্ছে মিক্স সিরিজ হবে। প্রত্যেকটি সিরিজকে আমরা 2টি করে এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করব। এলিভেরেট আলোচনার সাথে সাথে কীভাবে সলভ করবেন, কীভাবে এক্সামে আসবে, অর্থাৎ 2টি এক্সাম্পল যদি ভালো করে বুঝে যান এই রিগার্ডিং এই সম্পর্কিত যা এক্সামে আসবে এক্সাম্পল আপনারা সলভ করতে পারবেন। তো প্রথম আমরা যে সিরিজটি শুরু করি অ্যালফাবেট সিরিজ। অ্যালফাবেট সিরিজে আমি জাস্ট এই লাইনটি লিখেছি, অর্থাৎ প্রত্যেকটি লাইনের সাথে এক্সাম্পলের সাথে এইভাবে লাইন হবে, ফাইন্ড দ্য নেক্সট 2 টার্ম অথবা ফাইন্ড দ্য মিসিং টার্ম। কখন 2 টার্ম বলবে, কখন মিসিং টার্ম বলবে। এই জায়গায় দেখছেন 2টি টার্ম মিস হচ্ছে, এই জন্য দিয়েছে 2টি টার্ম মিসিং ফাইন্ড করার জন্য। এই জায়গায় একটি টার্ম রয়েছে, এই জায়গায় 2 না দিয়ে বলবে ফাইন্ড দ্য নেক্সট মিসিং টার্ম বলবে, 2 টার্ম না দিয়ে। ফাইন্ড দ্য নেক্সট 2 টার্ম অথবা ফাইন্ড দ্য মিসিং টার্ম, এইভাবে এক্সামে আস্কিং করবে কোয়েশ্চন, এবং আপনারা সলভ করতে হবে। আমি প্রত্যেকটি সিরিজের 2টি এক্সাম্পল করে নিয়ে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই এক্সাম্পলগুলি আমরা বুঝবো, তখন আমরা সিরিজগুলি বুঝে যাব এবং আমাদের চ্যাপ্টার ক্লিয়ার হয়ে যাবে। আমি প্রথমে বলেছিলাম অ্যানালজি রিজনিং হচ্ছে রিলেটেড টু ম্যাথস অ্যান্ড অলসো বোঝার জিনিস, মুখস্থ করে হবে না, আপনাকে বুঝতে হবে। যদি আপনি আমার কথা বুঝেন তাহলে বুঝবেন ভালো করে, না হয় যদি না বোঝেন তাহলে এগেন শুনবেন, কয়েকবার শোনার পর অটোমেটিকলি মাইন্ডে চলে আসবে। যে বা যারা আপনারা নতুন স্টাডি করছেন রিজনিং বুঝতে একটু কঠিন হতে পারে, কিন্তু আমি মনে করি যে আমি যেভাবে উপস্থাপন করছি, আপনাদেরকে বোঝাচ্ছি, আপনাদের কঠিন ফিল হবে না। আপনারা যদি বুঝেন, চেষ্টা করেন মাইন্ড মনোযোগ সহকারে, অর্থাৎ এক মনোযোগী হয়ে রুম বন্ধ করে। আমি যখন স্টাডি করি, আমাকে অনেকে বলেন স্যার আপনি কীভাবে স্টাডি করেন। আমিও স্টাডি করি। তো আমার স্টাডি হচ্ছে আমি রুম বন্ধ করে নেই, জানালা বন্ধ করে নেই, মোবাইলটি অফ করে দূরে রাখিয়ে দেই, তারপরে আমি স্টাডি করি। অর্থাৎ একদম অ্যাটেন্টিভলি, অর্থাৎ 1 ঘন্টা স্টাডি করলে 10 ঘন্টার সমান হবে। অর্থাৎ আপনাকে আমি বলে দিই আপনারা স্টাডি কীভাবে করবেন, যেহেতু পয়েন্টটি চলে আসলো বলে দিই, আপনারা মনে রাখবেন। স্টাডি করবেন আপনার ফ্রি টাইমে স্টাডি করবেন, অর্থাৎ যখন আপনার মাইন্ডটি ফ্রি হবে। তো মাইন্ড ফ্রি কখন হয়? ঘুম থেকে ওঠার পরে স্টাডি করবেন, এবং ঘুম থেকে সকাল ওঠার চেষ্টা করবেন। আমি 3টার অবধি ঘুম থেকে উঠে যাই, আপনারা ঘুম থেকে সকাল ওঠার চেষ্টা করবেন এবং এরপরে স্টাডি করবেন। দেখবেন পুরাটা দিন স্টাডি করে যা শিখছেন আপনারা 1 ঘন্টা স্টাডি করে তা শিখতে পারবেন। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলবো। এবং আপনারা কি করবেন, যখন স্টাডি করবেন তখন পাশে যেন কেউ না থাকে, ফ্রেন্ডস, মা বাবা, ভাই বোন কেউ না থাকে, একা বসে স্টাডি করবেন। এবং আপনাদের স্টাডি রুম সেট আপ করবেন। স্টাডি রুমের মধ্যে রুমটি ডেকোরেট করবেন। সামনে অনেক কিছু আপনি লাগাতে পারেন, ইন্ডিয়ান কনস্টিটিউশন লাগাতে পারেন, হিস্ট্রি অফ ইন্ডিয়া লাগাতে পারেন, ম্যাথমেটিক্স ফর্মুলা লাগাতে পারেন। আমার পুরোটা রুম ডেকোরেট আমি করেছি, আপনাদেরকে দেখিয়েছি, আপনারা দেখেছেন শর্ট ভিডিওর মধ্যে। আপনারা অনেক কিছু লাগাতে পারেন, তখন আপনার মনোযোগ আসবে এবং আপনাদের কী হবে, স্টাডি করার মন করবে। তখন স্টাডি যখন মন করবে, নিজে থেকে ইন্টেন্সিক্যালি মোটিভেটেড হয়ে পড়বেন, তখন ডেফিনেটলি আপনি যা পড়বেন তা শিখবেন এবং জিন্দগি ভর লাইফে পুরোটা জীবন কাজে আসবে। এই কথাটি মনে রাখবেন। এবং দরজা বন্ধ করে, বর্তমানে আমি ক্লাস নিচ্ছি, আমার জানালা বন্ধ রয়েছে, দরজা বন্ধ রয়েছে, তো আমি স্টাডি করি জানালা বন্ধ দরজা বন্ধ করে, পুরোটা দিন করে
রাখতে পারি, কোনো অসুবিধা হয় না। আপনারা চেষ্টা করবেন, একদিন হ্যাবিট হয়ে যাবে, আর কোনো কষ্ট হবে না। কোনো ফ্রেন্ড সার্কেল না, স্টাডি করবেন উইদাউট ফ্রেন্ড সার্কেলের সাথে, সিঙ্গল বসে বসে স্টাডি করবেন এবং মোবাইল থেকে দূরে গিয়ে স্টাডি করবেন। মোবাইলটি দূরে রেখে ঘুমাবেন এবং দূরে রেখে স্টাডি করবেন, তখন অ্যাটেন্টিভলি স্টাডি হবে। তখন আপনি দেখবেন যে 2 ঘন্টা 3 ঘন্টা স্টাডি করলে অন্যরা 10 ঘন্টা পরে যা শিখবে আপনি 2 ঘন্টার মধ্যে তা শিখতে পারবেন। আশা করি আমার কথাটি বুঝেছেন। তো আমরা দেখি টাইপস অফ লেটার সিরিজ। এই থেকে প্রথম আমরা দেখব লেটার সিরিজের প্রথম যে সিরিজটি অ্যালফাবেট সিরিজ। অ্যালফাবেট সিরিজ আপনারা দেখতে পাচ্ছেন, আমাদেরকে প্রশ্ন করেছে যে ফাইন্ড দ্য নেক্সট 2 টার্ম। এই যে 2টি টার্ম মিসিং রয়েছে, এই 2টি টার্ম ফাইন্ড করার জন্য আমাদেরকে বলছে। আমরা কীভাবে ফাইন্ড করব দেখেন, আমি এই জায়গায় লেটারগুলি লিখে নিয়েছি। এই জায়গায় দেখা যাচ্ছে ZSWOTKQG, অর্থাৎ আপনারা কিভাবে দেখবেন, কিভাবে সলভ করবেন। আমি যেভাবে এক্সামে গিয়ে সলভ করি এইভাবে সলভ করছি, আপনারা দেখবেন আমি কীভাবে সলভ করছি। তো প্রথমে আমি দেখবো এই লেটারগুলির মাঝখানে সম্পর্ক কী রয়েছে। দেখতে পাচ্ছেন WNZ দেখা যাচ্ছে পাশাপাশি একটি সম্পর্ক রয়েছে, S ও পাশাপাশি একটি সম্পর্ক রয়েছে। তারপরে এইভাবে T, এইভাবে দেখা যাচ্ছে পাশাপাশি সম্পর্ক রয়েছে। এই T থেকে Q এর একটি পাশাপাশি সম্পর্ক রয়েছে, O থেকে K এর একটি পাশাপাশি সম্পর্ক রয়েছে, K থেকে G এর পাশাপাশি সম্পর্ক রয়েছে। তখন আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে Q থেকে এই জায়গায় কি আসবে এবং G থেকে এই জায়গায় কি আসবে, এই দুটি পাশাপাশি সম্পর্ক আমাদেরকে জানতে হবে। তো আমরা এই লেটারের মধ্যে দেখি আমরা যে এই সম্পর্কটি স্থাপন করলাম সত্যি কি সম্পর্ক এইভাবে রয়েছে, তখন আমরা বুঝতে পারবো। দেখেন Z and W এর মধ্যে কি, Z এই জায়গায় রয়েছে, W এই জায়গায় রয়েছে। দেখা যাচ্ছে মিডিলে 2 মাইনাস করা হয়েছে, দুইটি লেটার মাইনাস করে লেখা হয়েছে। দেখি তারপর কি প্রত্যেকটি লেটারের সাথে এইভাবে হয়েছে, যখন এইভাবে হবে তখন আমরা মনে করবো হ্যাঁ এইভাবেই হবে। তখন আমরা কি করব, আর W and T এর মধ্যে কি 2টি মাইনাস করা হয়েছে, এই জায়গায় W রয়েছে, এই জায়গায় T রয়েছে, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন 1 2 2টি মাইনাস করা হয়েছে। অর্থাৎ আমি যে অ্যাজাম্পশনটি লাগিয়েছিলাম, ধারণাটি লাগিয়েছিলাম, মনে করেছিলাম এইভাবে হতে পারে, সেম তেমনি হয়েছে। অর্থাৎ আমরা এখন কি করব, Q থেকে 2 ঘর মাইনাস করে তারপর কি হবে তা আমরা এই জায়গায় বসিয়ে দেব। Q থেকে যদি আমরা 2 ঘর উল্টো দিকে মাইনাস করি তাহলে কি হবে, Q থেকে P ও মাইনাস করে আমাদের কি হবে, N হবে। এই জায়গায় প্রথম আমাদের N লেটার হবে, এই জায়গাটি হবে N। আপনারা বুঝেছেন কিভাবে আমি ফাইন্ড আউট করেছি। তারপরে G থেকে দেখতে পাচ্ছেন, এখন দেখি G এবং প্রথম তো আমরা সম্পর্ক দেখেছি, এবং S ওর মধ্যে সম্পর্ক কি দেখি, S ওর মধ্যে সম্পর্ক কি হতে পারে। S কোথায় রয়েছে, এই জায়গায় S রয়েছে, S থেকে O, অর্থাৎ এই জায়গায় আসা অবধি পর্যন্ত 3টি মাইনাস করেছে, অর্থাৎ 3টি লেটার মাইনাস করেছে। তো নেক্সট টার্মের মধ্যে আমরা দেখি ও আর কে এর মধ্যে কি 3টি লেটার মাইনাস করা হয়েছে। ও থেকে যদি আমরা কে পর্যন্ত যাই দেখতে পাচ্ছেন আপনারা 1 2 3টি লেটার মাইনাস করা হয়েছে, অর্থাৎ সত্যি এই প্যাটার্নটি ঠিকই রয়েছে। তখন আমরা দেখব জি থেকে 3টি লেটার মাইনাস করে কত হবে। জি থেকে যদি আমরা পূর্ব দিকে করে পিছন দিকে আসি, 3টি লেটার মাইনাস করে এই জায়গায় হয়েছে জি, আমরা যদি 3টি মাইনাস করি 1 2 3, আমাদের এই জায়গায় হবে সি, অর্থাৎ আমাদের আনসারটি হবে সি, অর্থাৎ আমাদের আনসারটি হবে এন সি। মিসিং জায়গায় এন বসবে, এই জায়গায় সি বসবে। আশা করি আপনারা এক্সাম্পলটি বুঝেছেন কিভাবে আমি সলভ করেছি। এইভাবে আপনারা এক্সামে গিয়ে রিজনিং সলভ করবেন, না হয় রিজনিং সলভ করতে পারবেন না, মাথার টেনশন হবে, মাথার মধ্যে বেদনা করবে, কিন্তু রিজনিং সলভ হবে না। আমি যেভাবে সলভ করেছি এইভাবে আপনারা সলভ করবেন, দেখবেন একদম ইজি। আমি 30 সেকেন্ডের মধ্যেই সলভ করে নিলাম, আপনারা এইভাবে সলভ করতে পারবেন। সঙ্গে সঙ্গে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, বুঝিয়ে আমি 30 সেকেন্ডের মধ্যে সলভ করেছি, আপনারা সলভ করতে পারবেন। নেক্সট আমরা দেখব আরেকটি এক্সাম্পল, ABP CDQ EFR। এই জায়গায় কি হবে, আমি আনসার পেয়ে গিয়েছি, আপনাদেরকে বুঝিয়ে দিই কিভাবে হবে। প্রথমে কিভাবে বুঝবেন, এই বোঝাটা হচ্ছে মেইন। আপনাদেরকে ফার্স্ট অফ অল কোয়েশনটি বুঝতে হবে। যখন কোয়েশন বুঝে যাবেন তখন আনসার অটোমেটিকলি আপনার মাথায় চলে আসবে। ABP দেখা যাচ্ছে কি, AB 2টি লেটার দিয়ে দিচ্ছে পাশাপাশি এবং শেষে একটি লেটার দিয়ে দিয়েছে P। দেখেন পি পরে কিউ এসেছে, কিউ পরে আর এসেছে, অর্থাৎ পি কিউ আর কে আলাদা আলাদা করে দিয়েছে। এই জায়গায় এ বি এসেছে, পি দিয়েছে, অর্থাৎ এ বি দিয়ে একটি লেটার পি দিয়ে দিয়েছে। তারপরে দেখুন সিডি, এ বির পর কি হবে সিডি, তারপরে কি হবে কিউ হবে, হ্যাঁ কিউ দিয়েছে, এই দেখতে পাচ্ছেন কিউ দিয়েছে, অর্থাৎ সিডি দিয়ে কিউ দিয়ে দিয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন ইএফ, অর্থাৎ ইএফ এই দুইটি লেটার দিয়েছে। আমার মতে আনসার কি হবে, তারপরে আর হবে। তারপরে যে প্যাটার্নটি হবে, তারপরে প্যাটার্নটি হবে জি এইচ আর আনসারটি হবে এস, অর্থাৎ জি এইচ এস হবে। আমাদের এই জায়গায় আনসার হবে জি এইচ
আর আমাদের এস হবে, অর্থাৎ আনসার পেয়ে গেলাম। 30 সেকেন্ডেরও সময় লাগেনি। কিভাবে ফাইন্ড আউট করবেন এই পন্থাটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমি যদি আপনাদেরকে শুধু প্র্যাকটিস করাতে থাকি, 100টি করালাম, 200টি করালাম, তা ম্যাটার করে না। আমি যদি এই জায়গায় বলি যে আমি এই যে 10টি এক্সাম্পল দিচ্ছি, এই 10টি এক্সাম্পল থেকে আসবেই এক্সামের মধ্যে, আপনি এক্সামে গেলেন, গিয়ে এক্সামে এই প্রশ্নটি আসলো না, এই এক্সাম্পলটি আসলো না, তখন বলবেন স্যার আমাদেরকে মিথ্যা বলেছেন, স্যার আমাদেরকে পড়াননি, মিথ্যা বলেছেন বলবেন, ডেফিনেটলি বলবেন। তাই আমি বলবো না যে আমি যা পড়াচ্ছি এক্সামে আসবে, আমি বলবো যা কনসেপ্ট পড়াচ্ছি তা এক্সামে গিয়ে আসবে। অর্থাৎ আমি আপনাদেরকে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করাচ্ছি। আপনাদেরকে মেন টিম কি, এই আপনাদের লেটার সিরিজে কি শিখতে হবে, এই শেখাটা আপনাদেরকে আমি শেখাচ্ছি। আপনি এক্সামে গিয়ে যে কোনো পন্থায়, যে কোনো দিক থেকে লেটার সিরিজ থেকে আনসার প্রশ্ন করক, আপনি তা আনসারিং করতে পারবেন। কারণ আপনার কনসেপ্টুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে, আপনার কনসেপ্ট বিল্ড আপ হয়ে গিয়েছে। যদি আপনি জানেন কিভাবে টিএলএম তৈরি করতে হয়, তাহলে আপনি যে কোনো 3D 2D যে কোনো টিএলএম তৈরি করতে পারবেন। সেম তেমনিভাবে যদি আপনি জানেন কীভাবে মানুষের সাথে ব্যবহার করতে হয়, তখন কি করতে পারবেন, আপনি সিচুয়েশন বুঝে প্রত্যেকটি মানুষের সাথে মিশতে পারবেন, কথা বলতে পারবেন। তা হচ্ছে কথা বলার স্টাইল শেখা। তো আমি আপনাদেরকে কী শেখাচ্ছি, কনসেপ্টই শেখাচ্ছি। যখন কনসেপ্ট শেখা যাবেন, তখন এই লেটার সিরিজ থেকে যে কোনো প্রশ্ন করবে আপনি আনসারিং করতে পারবেন। এই জন্য আমি আপনাদেরকে বোঝানোর উপর গুরুত্ব বেশি দেই এক্সাম্পল থেকে। এক্সাম্পল যদি আমি 10টা দেই, আমার ক্লাসটি লং হবে, আমার ওয়াচ টাইম আসবে, আমার ক্লাসটি অনেক বেশি কোয়ান্টিটি বাড়বে। আমার কোয়ান্টিটির প্রয়োজন নেই, বারবার বলছি, আমার কোয়ালিটির প্রয়োজন, আমার কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং প্রয়োজন, আমি কি বোঝাচ্ছি তার প্রয়োজন, আমি যে কি চ্যাপ্টারটি বোঝাচ্ছি, এই চ্যাপ্টারের কি থিম রয়েছে, কি অন্তর্নিহিত অর্থ রয়েছে, তা মিনিং কি রয়েছে, তা আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার এবং উপস্থাপন করার। জানি না কতটুকু উপস্থাপন করি, অনেকে কমেন্ট করেন আমার ভালো লাগে, কিন্তু অনেকে ক্লাস দেখেন কিন্তু কোনো লাইকও করেন না, কমেন্টও করে না, হয়তো ওনাদের ভালো না লাগতেও পারে। তো আমি আশা করি যদি আপনাদের ভালো লাগে, এত কষ্ট করে গরমের সময় আমি আপনাদের ক্লাসগুলি নিচ্ছি। আমি যদি চাই তাহলে ক্লাস না নিতে পারতাম, কিন্তু আপনাদের রিকোয়েস্টে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন, স্যার যেহেতু আমরা আপনাকে ফলো করে শুরু করেছি, আপনি কাইন্ডলি আমাদেরকে ক্লাসগুলি ফ্রিকুয়েন্টলি দিবেন। হ্যাঁ, আমি দিয়ে যাচ্ছি, এবং আমি যেভাবে আপনাদেরকে কথা দিয়েছি এইভাবে আমি এক্সামের পূর্বে সিলেবাস কভার করব। তাও যদি আমার একটিও ভিউ আসে তা কোনো ম্যাটার করে না, আমি ক্লাস সিলেবাস কভার করব। যদি আপনার ভালো লাগে, ডেফিনেটলি আমি বারবার বলি আপনাদেরকে যে আপনার যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, কিন্তু আমার 12টি 15টি এইভাবে আপনারা মানুষ লাইক করে থাকেন। অর্থাৎ আপনারা দেখেন কিন্তু আপনারা লাইক করেন না, কমেন্ট করেন না, কিন্তু দেখে যান। তারপরে যদি আমার লাইকের প্রয়োজন নেই, কমেন্টের প্রয়োজন নেই, আপনারা দেখে যদি উপকৃত হন, এটাই আমার যথেষ্ট আমার জন্য। তো যাই হোক, আমরা এতটুকু বুঝেছি। এখন নেক্সট আমরা সিরিজটি বুঝবো এক্সাম্পলের সাথে সাথে। নেক্সট সিরিজটি হচ্ছে কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ। কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ অর্থাৎ একটি লেটার দিয়ে প্যাটার্ন তৈরি করবে, একটি প্যাটার্ন, একটি ক্রম তৈরি করবে এবং কন্টিনিউয়াস হবে। তা আমরা কীভাবে সলভ করব? এই কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজটি আপনারা দেখবেন যে অনেকে একটি চ্যাপ্টার বলে, আলাদা বলে একটি ক্লাসের মধ্যে ক্লাস করান, 1 ঘন্টার ক্লাস, আধা ঘন্টার ক্লাস, এইভাবে ক্লাস নেন এই চ্যাপ্টার, এই সিরিজের উপরে। কিন্তু আমি আপনাদেরকে সামারাইজ করে সম্পূর্ণ চ্যাপ্টারকে কয়েক মিনিট, 20 মিনিট, 25 মিনিটের ভিতরে একটি চ্যাপ্টার ক্লিয়ার করে নিচ্ছি উইথ আ কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। আপনারা বুঝতে পারেন যে বা যারা আপনাদের বুঝ রয়েছে, বা যে বা যারা আপনারা কম্পিটিটিভ ফিল্ডে রয়েছেন, আপনারা আমার ক্লাসগুলি ওয়াচ করলে বুঝতে পারবেন কি কোয়ালিটি রয়েছে বা কোয়ালিটি কতটা রয়েছে ক্লাসের মধ্যে। কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ আমরা বুঝবো কি, 2টি এক্সাম্পল নিয়ে এসেছি। এই জায়গায় দেখতে পাচ্ছেন ড্যাশ দিয়ে সিবি দিয়েছে, ড্যাশ দিয়ে সিএ দিয়েছে, ড্যাশ দিয়ে এ বি সি দিয়েছে, বি দিয়েছে, ড্যাশ দিয়ে সিএ দিয়েছে, ড্যাশ দিয়ে বি এ সি দিয়েছে, ড্যাশ দিয়ে ডি দিয়েছে। এগুলি আমাদেরকে সলভ করতে হবে। অর্থাৎ এই ড্যাশের মধ্যে কি কি বসবে তা আমাদেরকে দেখতে হবে। তো প্রথমে আমরা দেখি, এই জায়গার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 4টি লেটার দিয়ে তৈরি করেছে, অর্থাৎ এ বি সি ডি, এ বি সি ডি, এই 4টি লেটার দিয়ে পুরোটা প্যাটার্ন তৈরি করেছে। তো আমরা এই 4টি লেটার দিয়ে প্যাটার্নকে সম্পূর্ণ করতে হবে। নাম্বার 1 কনসেপ্ট, আমরা কনসেপ্ট কি পেলাম এই এক্সাম্পল দেখে, যে এক্সাম্পলের মধ্যে এ বি সি ডি এই 4টি লেটার দিয়ে কমপ্লিট করতে হবে। নাম্বার 1 কনসেপ্ট। নাম্বার 2 কনসেপ্ট আমরা দেখব যে কোন জায়গায়, এই জায়গায় বি বসতে পারে, এ বসতে পারে, ডি বসতে পারে, কোন জায়গায় কোন লেটার দিয়ে বসাবো, ওই হচ্ছে মেইন কনসেপ্ট। তো প্রথমে আমরা দেখি, দেখা যাচ্ছে যে এই জায়গায় সিবি রয়েছে, অর্থাৎ বির সাথে সি এসেছে। এই জায়গায় দেখা যাচ্ছে সি এ রয়েছে, এই জায়গায় দেখা যাচ্ছে এ সি এসেছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সি এ এরপরে অপোজিট এসেছে এ সি, আবার সি এ এসেছে, আবার এ সি এসেছে। অর্থাৎ এই জায়গায় আমাদের এ বসবে।
আপনারা কীভাবে বুঝলেন বলে স্যার এইভাবে এই জায়গায় এ কেন বসবে যদি প্রশ্ন করেন, তবে আপনাদেরকে আবার বলে দেই, আমি এই জায়গা দেখলাম যে সি এ এসেছে, সি এর পরের যে আবার এসি, আবার যে এর সাথে এ এন সি এসেছে একসাথে, তা কীভাবে এসেছে দেখতে পাচ্ছেন আপনারা, সি এ এসে এ সি হয়ে গিয়েছে, এই জায়গায় আবার সি এ এসেছে, এই প্যাটার্ন এই প্যাটার্নের সাথে সম্পর্ক, এই প্যাটার্ন এই প্যাটার্নের সাথে সম্পর্ক, তাহলে এই প্যাটার্ন এই প্যাটার্ন সম্পর্কিত হবে, অর্থাৎ এসি হবে, এই জায়গার মধ্যে এ বসবে। তো আমরা দেখে নিলাম, এ বসিয়ে নিলাম। আমি আপনাদেরকে বোঝাচ্ছি, এক্সামে এতটুকু সময় লাগবে না, 20 সেকেন্ড 30 সেকেন্ডের মধ্যে আনসারিং করে নেবেন। এখন হয়ে গেল, এখন এ সি বি ঠিক রয়েছে। তো আমরা এই জায়গায় কি বসবে, এ সি বি হয়ে গিয়েছে, আমাদের যে মিসিং নাম্বারটি রয়েছে তা হয়েছে আমাদের ডি রয়েছে, অর্থাৎ ডি হলে আমাদের এই জায়গাটি সম্পূর্ণ হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি এ সি বি হয়ে গিয়েছে, ডি এর প্রয়োজন। এখন আমরা যদি দেখি সি এ হয়ে গিয়েছে, সি এ যখন হয়ে গিয়েছে তখন আমাদের এই জায়গায় বি রয়েছে, তো এই জায়গায় আমাদের ডি এর প্রয়োজন, অর্থাৎ সি এ ডি বি, আমাদের ডি হয়ে গেলে আমাদের প্যাটার্নটি সম্পূর্ণ হয়ে যাবে। আবারও যদি আমরা দেখি এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন এ সি থেকে যেহেতু শুরু হয়েছে এ সি বি, তো এই জায়গায় আমাদের ডি এর প্রয়োজন, ডি হয়ে গেলে আমাদের প্যাটার্নটি সম্পূর্ণ হয়ে যাবে। আবার আপনারা দেখতে পাচ্ছেন সি থেকে শুরু হয়েছে, সি এ বি এই জায়গায় রয়েছে, আমাদের এই জায়গায় ডি এর প্রয়োজন, ডি হয়ে গেলে আমাদের সম্পূর্ণ প্যাটার্নটি কমপ্লিট হয়ে যাবে। এই জায়গায় দেখতে পাচ্ছেন এ সি ডি রয়েছে, অর্থাৎ এই জায়গায় আমাদের বি এর প্রয়োজন। দেখতে পাচ্ছেন কতটুকু সময় লেগেছে, অনলি 20 to 25 সেকেন্ডের মধ্যে পুরোটা কমপ্লিট করে নিলাম আমাদের এই প্যাটার্নটি, যে কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজের একটি এক্সাম্পল। এখন আমরা কি পেলাম, আমাদের এইভাবে অপশন থাকবে, তো আমাদের অপশনের মধ্যে থেকে এক জায়গায় এইভাবে অপশন থাকবে এ ডি ডি, ডি হবে 3টি, এ ডি ডি, তারপরে বি হবে, এইভাবে অপশন থাকবে। তো এই অপশনটি আমরা সিলেক্ট করে নেব চার্টের মধ্যে থেকে, তখন আমাদের আনসার কারেক্ট হয়ে যাবে। এখন নেক্সট প্যাটার্নটি আমরা দেখব, ড্যাশ ডাব্লিউ ও ড্যাশ ও ড্যাশ ও ডাব্লিউ, এরপরে ড্যাশ। তো দেখতে পাচ্ছেন এ সবসময় একসাথে আসছে, এ একসাথে আসছে, এ একসাথে আসছে, এ একসাথে আসছে, তাহলে বোঝা যাচ্ছে তা ডাব্লিউ সিঙ্গল টাইম এসেছে এন্ড এ বারবার এসেছে, ও বারবার এসেছে। এই কথা থেকে আমরা বুঝতে পারলাম যে ডাব্লিউ সিঙ্গল টাইম এসেছে, ও বারবার এসেছে। তো এই জায়গা যদি বোঝার পর আমাদের অলরেডি এই জায়গায় ডাব্লিউ এসে গিয়েছে, তো এই জায়গায় ও হবে, অর্থাৎ ডাব্লিউ এসে গিয়েছে, ডাব্লিউ সিঙ্গল টাইম ও হবে। এই জায়গায় যেহেতু কিছু নেই, ডবল ও রয়েছে, ও ডবল ওর পূর্বে ডাব্লিউ বসে, তাহলে আমরা ডাব্লিউ বসিয়ে দেবো। এই জায়গায় ডবল ও রয়েছে, এর পূর্বে ডাব্লিউ বসে, আমরা ডাব্লিউ বসিয়ে দেবো। এই জায়গায় ডাব্লিউ রয়েছে, অর্থাৎ এই জায়গায় আমাদের ও হবে, কেননা এই জায়গার পর আর কোনো টার্ম নেই, না হলে এই জায়গায় আবার ও বসতো, অথবা আমরা বলতে পারি এই ও যুক্ত করে ডাব্লিউর পর 2টি ও হয়েছে। এই হচ্ছে আমাদের মেন কনসেপ্ট। দেখতে পাচ্ছেন আমি 10 সেকেন্ডের মধ্যে আনসারিং করে নিয়েছি। আমি তো আপনাদেরকে বোঝাচ্ছি, যদি না বুঝাতাম তাহলে আরও কম সময়ের মধ্যে আনসার করা যেত। তারপরে আমরা দেখব লাস্ট যে সিরিজটি, এবং আজকের ক্লাস আমাদের এই জায়গায় সমাপ্ত করব। আমাদের 3টি চ্যাপ্টার একটি ক্লাসের মাধ্যমে ক্লিয়ার হয়ে যাচ্ছে, হয়ে গিয়েছে। লাস্ট যে মিক্স সিরিজটি আমরা দেখব, তারপরে আমাদের ক্লাস আজকের জন্য সমাপ্ত হবে। মিক্স সিরিজের মধ্যে আমরা দেখতে পাচ্ছেন সি দিয়ে 3 দিয়েছে, অর্থাৎ আমরা যদি দেখি C3, আমি সবগুলি আমার মেমোরাইজ রয়েছে, আমি মুখস্থ করেছিলাম পূর্বে, তো আমি দেখেই বলে দিব যে এই জায়গার কী হতে পারে, কিন্তু আপনারা বলতে পারবেন না, আপনাদেরকে বুঝিয়ে দিই কীভাবে আপনারা বুঝবেন। দেখেন সি কোন পজিশনের মধ্যে রয়েছে, সির পজিশন হচ্ছে 3, তো সির যে পজিশনটি রয়েছে এই পজিশনটি দিচ্ছে C3, ই হচ্ছে 5 পজিশনে 5 দিয়েছে, G7 পজিশনে 7 দিয়েছে, I 9 পজিশনে 9 দিয়েছে। তো এই মিসিং টার্ম কি হবে তা আমরা জানবো। মিসিং টার্ম এখন কিভাবে ফাইন্ড করব, দেখেন সি পরে বি দেয়, সি পরে ডি দেয়নি, ই দিয়েছে, অর্থাৎ সি দেওয়ার পর কি করেছে, একটি টার্ম মিসিং করেছে, অর্থাৎ স্কিপ করেছে একটি লেটার। সেম তেমনিভাবে আপনারা দেখতে পাচ্ছেন সি ডি না দিয়ে ই দিয়েছে, এফ না দিয়ে জি দিয়েছে, তারপরে জি পরে এইচ না দিয়ে আই দিয়েছে, তাহলে জে না দিয়ে এই জায়গায় কি হবে, কে হবে, এন কে, এল না দিয়ে এম হবে, অর্থাৎ এই জায়গায় কে হবে, এই জায়গায় এল না দিয়ে এম হবে। আমরা লেটার পেয়ে গেলাম। এখন লেটারের নাম্বারের প্রয়োজন, নাম্বার কি, এল এর লেটার, এল হচ্ছে কি, এল হচ্ছে 12, এল হচ্ছে 12, তো কি হবে 12 হবে, L12, এবং এম হচ্ছে LM, আবার দেখি কি কনফিউজ হলো নাকি, সি পরে ডি মিসিং, সি ডি ই এসেছে, ই পরে এফ নেই, জি এসেছে, জি এইচ নেই, তারপরে আই এসেছে, আই জে নেই, আই পরে জে নেই, কে, এল নয় কে হবে, অর্থাৎ কে হবে, আই পরে জে পরে কেল হবে, কে কে, এরপর কে হচ্ছে কি, কে হচ্ছে
11 অর্থাৎ আমাদের 11 হবে এন্ড তারপরে এল নেই এম হবে অর্থাৎ এম আমাদের 13 হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এক্সাম্পলটি সলভ হয়ে গিয়েছে। অর্থাৎ একটি নাম্বার আমার কেন কনফিউজ হলো যে এল এম একসাথে চলে আসছে, তো আমার একসাথে চলে আসলে হবে না, মাঝখানে একটি নাম্বার গ্যাপ হতে হবে, স্কিপ হতে হবে। তাই আমি রি করলাম, রি করে দেখলাম আমি মিস্টেক করেছি। এই জায়গায় কে হবে কে 11, কে এর মান হচ্ছে 11 আমরা কে যে পজিশনে রয়েছে তার পজিশন হচ্ছে 11 নাম্বার পজিশন, তো পজিশন সাথে দিয়ে দিয়েছে কে 11 এন্ড এম 13। এগুলি আপনারা এইভাবে সলভ করবেন, প্রথমে এইভাবে লিখবেন তারপরে এইভাবে সলভ করবেন। নেক্সট আরেকটি এক্সাম্পল আমরা দেখি কি হতে পারে। দেখতে পাচ্ছেন P2C R5F T8I B11L কোয়েশ্চন মার্ক দিয়েছে, এই জায়গায় কী হবে আপনারা বলতে পারবেন না কি হবে? চেষ্টা করবেন স্কিপ করে। যখন আমি সলভ করতে যাই তখন আপনারা কি করবেন, আপনারা আমি যেভাবে কোয়েশ্চন সলভ করি কখনো যে আপনারা কি করবেন, আপনারা এইভাবে স্কিপ করবেন, স্কিপ করার পর আমি তো স্টপ হয়ে গেলাম, তারপরে আপনি চেষ্টা করবেন যে স্যার কমপ্লিট করার পূর্বে আমি চেষ্টা করে দেখি এই জায়গায় কি হতে পারে। যেহেতু অনেক সময় থেকে আমি কনসেপ্টগুলো বুঝিয়ে আসছি বা পুরো উপরের কনসেপ্ট আমি বুঝিয়ে দিয়েছি, এই জায়গায় আপনি চেষ্টা করেন। যদি না পারেন তারপরে স্টপটি আপনি অন করার পর দেখবেন যে আমি কি সলভ করছি, কীভাবে সলভ করছি। তখন আমি বিলকুল আপনাদেরকে থরলি বোঝাচ্ছি যে আপনারা কীভাবে স্টাডি করবেন, কখন স্টাডি করবেন, কীভাবে স্টাডি করলে বুঝে আসবে, কীভাবে বুঝতে হবে, প্রতিটা কনসেপ্ট আপনাদেরকে তুলে ধরছি। যদি আপনারা জাস্ট মনোযোগ সহকারে শোনেন এবং আমল করেন আমার কথার উপরে, যদি আপনারা কী করেন, আমল মিন্স হচ্ছে কাজ করেন, তা মেনে নেন, তাহলে ডেফিনেটলি লাইফে উপকৃত হবেন এবং কাজে আসবে জীবনের মধ্যে স্টাডি। আমার মতে আমি বলি যে একজন মানুষ যদি ক্লাস 10 পাস করে তাহলে ক্লাস 10-এর স্টুডেন্ট সে পড়াতে পারতো, কেননা ক্লাস 10 অলরেডি পাস করে নিয়েছে। তা হচ্ছে কোয়ালিটি স্কিল বলা হয়। তো আমি বলবো আপনি জন্য একটি কনসেপ্ট আমি বুঝিয়ে দিয়েছি, নেক্সট কনসেপ্ট আপনি পারতেন বা এই ক্লাসের পর এই ক্লাসটি আপনি কাউকে করাতে পারতেন, তা হচ্ছে সম্পূর্ণরূপে বোঝা হয়েছে, সম্পূর্ণরূপে শেখা হয়েছে, অথবা সম্পূর্ণরূপে আপনার কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বলা যেতে পারে। তো আমরা দেখি P2C অর্থাৎ সির মান কী হয়, সির মান 3 হয়। তো দেখা যাচ্ছে 2 লিখেছে অর্থাৎ 3 থেকে 1 মাইনাস করে লিখেছে। আচ্ছা পূর্বে দেখি এফের মান তো 6 হয়, হ্যাঁ এফের মান 6 হয়, 5 লিখেছে অর্থাৎ প্রত্যেকটি লেটারের ফিগারের মান যে রয়েছে, প্লেসের মান রয়েছে, তার থেকে 1 মাইনাস করে লিখেছে। আই এর মান 9 হয়, 8 লিখেছে, এল এর মান 12 হয়, 11 লিখেছে। অর্থাৎ আমরা পেয়ে গেলাম এই জায়গায় কি হবে, এই জায়গায় আমরা পরে বসাচ্ছি, অর্থাৎ এই জায়গায় যে লেটারটি হবে এই লেটারের মান থেকে 1 মাইনাস হবে, আমরা সংখ্যাটি পেয়ে গেলাম। এখন দেখবো লেটার কি হতে পারে। লেটার দেখি পি পরে আর, অর্থাৎ পি কোথায়, পি পরে কিউ স্কিপ করেছে অর্থাৎ আর দিয়েছে, আর পরে এস স্কিপ করেছে, টি দিয়েছে। অর্থাৎ প্রত্যেকটি লেটারের প্রথম লেটারের পরে একটি লেটার স্কিপ করে দিয়েছে। পি পরে কিউ স্কিপ করে আর দিয়েছে, আর পরে এস স্কিপ করে টি দিয়েছে, টির পর এস, তারপরে কি হবে, টির পরে ইউ স্কিপ করে বি দিয়েছে, তাহলে বির পরে আমরা ডাব্লিউ স্কিপ করে এক্স লিখবো। অর্থাৎ আমরা এই জায়গায় পেয়ে গেলাম আমাদের প্রথম লেটারটি এক্স হবে। এখন নেক্সট লেটারে কীভাবে আমরা ফাইন্ড আউট করবো, সি পর এফ দিয়েছে, সি ডি ই অর্থাৎ 2টি লেটার স্কিপ করেছে। তারপরে সির পর যদি এফ হয় তাহলে আমাদের এই এল এর পর 2টি লেটার স্কিপ করব, এল এর পর 2টি লেটার এম এন স্কিপ করলে আমাদের অ হয়ে যাবে, আমাদের অ হয়ে গেল। এখন মান কি বসাবো, আমরা মান প্রথমে পেয়ে গিয়েছিলাম যে মানটি রয়েছে তার থেকে 1 মাইনাস করে বসাবো, অর্থাৎ আমাদের মান হয়ে যাবে x14 x14 আমাদের আনসার হয়ে যাবে, আনসার হবে x14। আশা করি আপনারা বুঝেছেন। এত ইজি একটি সাবজেক্ট রিজনিং, আমার মতে বহুত ইজি। যদি আপনারা আমাকে ফলো করেন, আমার ক্লাসগুলি দেখেন, আপনাদের জন্য ইজি হবে, কারণ আমি যে উপস্থাপনগুলি করি বিলকুল আপনাদের জন্য ইজি হবে, ডেফিনেটলি কোনো বুঝতে অসুবিধা হবে না। যদি কেউ কখনও রিজনিং পড়েননি, ফার্স্ট টাইম লাইফে পড়ছেন, তারপরও আপনাদের জন্য ইজি হবে। আমি মনে করি যে আপনাদের সামনে যেভাবে উপস্থাপন করছি, বোঝাচ্ছি, এরপরও যদি আপনি না বোঝেন তাহলে রিজনিং আর আপনাকে কেউ বোঝাতে পারবে না। তো আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, স্টাডি করেন কন্টিনিউয়াসলি, এবং ক্লাসেসগুলি যত সম্ভব আমি চেষ্টা করি কখনও 1 ডের মধ্যে 2টি ক্লাস করে নেই, কখনও একটি ক্লাস হয়, কখনও অনেক ঝামেলা থাকে। তো আমি চেষ্টা করব, আপনারা কোনো টেনশন করবেন না, এক্সামের পূর্বে সিলেবাস কভার করব। আপনারা সঙ্গে থাকেন, ক্লাসগুলি দেখেন, ভালো করে বুঝেন, নোটস তৈরি করেন, এক্সামের জন্য প্রস্তুত হন, গিয়ে এক্সাম ক্র্যাক করেন, তারপরে জব নিয়ে লাইফে আনন্দিত হয়ে লাইফে এনজয় করে লাইফটি আপনারা উপভোগ করেন। আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি, ভালো থাকি, তাহলে আপনাদেরকে ক্লাসগুলি উপহার দেব এবং আপনারা আমাকে সাপোর্ট করবেন। অনেক সাপোর্ট করেছেন, আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। এখন অবধি পর্যন্ত 1.5 মান্থ হয়েছে, 1.5 মান্থের মধ্যে আপনারা 1000+ আমাকে জয়েন করেছেন এবং অনেক আমাকে সাপোর্ট করেছেন।
আপনারা এইভাবে সাপোর্ট করতে যান, আমি আপনাদের ক্লাসগুলি উপহার দিতে যাব এবং আপনারা যারা ওয়াচ করছেন আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, মূল্যবান কমেন্ট দেবেন এবং আপনারা কী করবেন, যদি আপনার ফ্রেন্ড সার্কেল রিলেটিভস যারা স্টাডি নিচ্ছে, রিজনিং পড়ছে, যে কোনো ফিল্ডের হোক, রিজনিং যে শুধু এডিআরের জন্য তা নয়, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য হোক, আপনারা তাকে কমিটমেন্ট করতে পারেন, তাকে দিতে পারেন, শেয়ার করতে পারেন যে আমাদের একজন স্যার রয়েছেন, উনি আমাদেরকে রিজনিং পড়ান, প্রত্যেকটি সাবজেক্ট ম্যাথস, ইংলিশ অ্যান্ড জেনারেল নলেজ, এসএসটি পড়ান, ওনাকে ফলো করতে পারো। তো যদি ওর ভালো লাগে ক্লাসগুলি দিতে পারেন, ফলো করবে, ডেফিনেটলি উপকৃত হবে। তো আমিও আপনাদের জন্য দোয়া করব, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, স্টাডি করেন, এক্সামের জন্য প্রিপারেশন নেন এবং আপনারা যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারেন, হোয়াটসঅ্যাপের কমেন্টে বলতে পারেন। কিন্তু আমি বলবো আরেকটি কথা, অনেকে দেখা যায় যে একটি ক্লাসের মধ্যে গিয়ে 20টি 25টি কমেন্ট করে নেন, আমাকে মজবুর হয়ে রিমুভ করতে হয়। তো আপনারা এগুলি করবেন না, একটি ক্লাসের মধ্যে মোর দেন 2টিতে কমেন্ট করবেন, এর থেকে বেশি করবেন না। আর পার্সোনাল যদি কথাবার্তা হয় তাহলে তো স্যারের সাথে এইভাবে কথা বলা যায় না। তো আপনারা এইভাবে না করে যদি কোনো ডাউট থাকে, আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, প্রত্যেকটি ক্লাসের ডিসক্রিপশনে লিঙ্ক থাকে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আমার ডিপি দেখেই আপনারা চিনতে পারবেন। ডিপিতে গিয়ে আমাকে আস্কিং করতে পারেন যে স্যার আমার এই ডাউট রয়েছে, কীভাবে করব, বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে কীভাবে প্রিপারেশন শুরু করব, যে কোনো এক্সাম হোক, আপনারা আমার কাছ থেকে সাজেশন বা ওপিনিয়ন নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।